সো আমরা এখান থেকে শুরু করছি এবং ওয়েলকাম টু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ক্লাস। আমরা আজকে আইএফআরএস 9 নিয়ে কথা বলবো, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা আমরা গত ক্লাসে অলরেডি খুব থ্রলি শেষ করেছি এবং এখানকার আমার যতটুকু মনে পড়ে আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাই যে কোন পর্যন্ত আমরা শেষ করেছিলাম ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের পার্টটা। আমার যতটুকু মনে আছে যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের পুরো পার্টটা শেষ করে আমরা ট্রানজেকশন কস্ট রিলেটেড টু ফাইন্যান্সিয়াল অ্যাসেট সেই জায়গাটাতে আমরা শেষ করা হয়েছিল। আমার নেটওয়ার্কের যদি কোনো প্রবলেম ফেস করেন একটু বলিয়েন, কারণ আমার কেন জানি মনে হচ্ছে নেটটা স্লো কাজ করতেছে, আমি শিওর না আসলে। আপনার কি এখন শুনতে পাচ্ছেন আমাকে ঠিক মতো? মানে সাউন্ড কি জি ব্রেক স্যার, করতে, ক্লিয়ারলি মানে শুনতে পারলাম। সাউন্ড ব্রেক হচ্ছে না ক্লিয়ারলি। কোনো? ওকে, ঠিক আছে। মানে যদি কোনো কারণে সাউন্ড ব্রেক হয় একটু কাইন্ডলি আপনারা আনমিউট করে আমাকে ইনস্ট্যান্ট জানাবেন, আমি তাহলে আমার হটস্পট দিয়ে কানেক্ট করে নিব। কেননা আমার ওয়াইফাইটাতে একটু ডিস্টার্ব মনে হচ্ছে সকাল থেকে। আমি নট শিওর যে আসলে ঠিকঠাক মতো করে আমাকে শুনতে পাচ্ছিলেন কিনা আপনারা। সো থ্যাংক ইউ ফর দ্য কনফার্মেশন। আমরা ঠিক আইফারএস 9 এর যে কথাগুলো আহ, আমরা গত ক্লাসে ডিসকাশন করেছিলাম, এটা একটু অ্যাট এ গ্লান্স একটু আমরা গো থ্রু করি। কি কি টপিক নিয়ে আমরা কথা বলেছিলাম? আমরা গত ক্লাসে কথা বলেছিলাম হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট একটা কন্ট্রাক্ট বিটুইন টু পার্টিস, যেটা একটা পার্টির জন্য অ্যারেঞ্জ করে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আর কাউন্টার পার্টির জন্য আনাদার পার্টির জন্য অ্যারেস্ট করে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি অর ইকুইটি। এবং আমরা আইফআরএস 9 এর আমাদের সিলেবাসের জন্য যতটুকু ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি অ্যান্ড কনভার্টেবল লোন নোট, এই তিনটা মেইন পার্ট আমরা গো থ্রু করব। এবং গত ক্লাসে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ডেফিনেশন আমরা দেখেছি, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটির ডেফিনেশন আমরা দেখেছি, অ্যান্ড ইকুইটি ইনস্ট্রুমেন্ট কি এবং কোন কোন ইনস্ট্রুমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট না সেটাও আমরা গত ক্লাসে এক্সাম্পলে দেখেছি। দেন আমরা বলেছি আপনাদেরকে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পেপারে আইএফআরএস 9-এ এই তিনটা পার্ট আসলে আমাদের সিলেবাসে আছে। বাকিটুকু টপিক যেমন হেজ অ্যাকাউন্টিং, ইম্পেয়ারমেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, এক্সপেক্টেড ক্রেডিট লস, এই সবগুলো জিনিস আমরা আসলে এসবিআই এ গিয়ে শিখি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর অ্যাডভান্স যে পেপারটা। এবং এখানে আপনাদের যখন আমি স্টার্ট করেছিলাম ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ইনিশিয়ালি, এবং আমি একটা ছোট গুড নিউজ আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে অল টাইপ অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, ইট ডাজন্ট ম্যাটার ইজ ইট ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি অর কনভার্টেবল লোন নোট, সকল ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমরা ইনিশিয়ালি অলওয়েজ মেজার করব ফেয়ার ভ্যালুতে। এবং মোস্ট অফ দ্য টাইম আমার এক্সামে ফেয়ার ভ্যালুটা দেওয়া থাকবে, কোয়েশ্চেনে ফেয়ার ভ্যালুটা দেওয়া থাকবে। যদি দেওয়া না থাকে আমরা এটা ক্যালকুলেট করতে পারবো। কিভাবে ক্যালকুলেট করতে পারবো? এইটাকে আমরা অল ফিউচার ক্যাশ ফ্লো গুলো, অল ফিউচার রেলেভেন্ট ক্যাশ ফ্লো, ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, এই সবগুলো ক্যাশ ফ্লোকে আমি আমার অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট দিয়ে ডিসকাউন্টিং করে আমি আমার প্রেজেন্ট ভ্যালুতে আনবো। এই প্রেজেন্ট ভ্যালুটাকেই আমরা বলতেছি ফেয়ার ভ্যালু। যে প্রসেসটা আমরা গত ক্লাসে একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করেছিলাম, যে খেয়াল করে দেখেন আমরা কিভাবে প্রেজেন্ট ভ্যালুতে আমরা নিয়ে আসি। আমাদের যতগুলা ফিউচার ভ্যালু আছে এই ফিউচার ভ্যালু গুলাকে আমি আমার যেই ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আছে, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট গুলোকে দিয়ে আমি যখন প্রেজেন্ট ভ্যালুতে আনবো, এই যে ঠিক এই মডেলটাতে আমরা এটাকে প্রেজেন্ট ভ্যালুতে আনি। আমরা এটা দেখবো কনভার্টেবল লোন নোটে। এই হচ্ছে আমার সব ক্যাশ ফ্লো। এই ক্যাশ ফ্লো গুলাকে আমার রেসপেক্টিভ ইয়ারের ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে আমরা এটাকে ডিসকাউন্টিং করে এই কিউমুলেটিভ যে প্রেজেন্ট ভ্যালু, এটাকেই আমরা বলতেছি ফেয়ার ভ্যালু, যেটা আমরা আমাদের ফিউচার কোয়েশ্চেন গুলাতে একটু দেখবো কিভাবে এই প্রেজেন্ট ভ্যালুটা ক্যালকুলেট করতে হয় যদি কোয়েশ্চেনে দেওয়া না থাকে। পার্টিকুলারলি এটা আমার কনভার্টেবল লোন নোটের জন্য এমনিতেও করতে হয়, সেটা আমাকে সরাসরি বলে দেয় না। সো ওই জায়গাটায় আমি অটোমেটিক্যালি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা শিখবো। অ্যান্ড আই বিলিভ আপনারা F2 অথবা আপনাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অর আপনার রিলেভেন্ট অন্য যে কোনো পেপারে কিভাবে প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করতে হয় এই ফর্মুলাটা আপনারা সবাই জানেন। এবং আমরা গত ক্লাসে এই ফর্মুলাটা নিয়ে একটু কথা বলেছিলাম, 1+r⁻⁻n, সেই ফর্মুলাটার কোন কোন কম্পোনেন্ট দিয়ে কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা একটু হয়তো বা দেখবো আমাদের সামনের প্র্যাকটিস কোয়েশ্চেনে। সো
এখান থেকে আমরা এরপরে কি নিয়ে কথা বলেছি, আমরা কথা বলেছি ফাইন্যান্সিয়াল অ্যাসেট কি। সেখানকার দুইটা ক্যাটাগরি ছিল, একটা হচ্ছে ইকুইটি, আরেকটা হচ্ছে ডেপ্ট ইনভেস্টমেন্ট। ইকুইটি ইনভেস্টমেন্টটা কি, যে আমি অন্য কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করেছি। সো আমি যদি অন্য কোম্পানির শেয়ার পারচেস করি, তাহলে ওই যে শেয়ারটা আমি পারচেস করলাম, সেই শেয়ারের এগেনস্টে আমি যে ডিভিডেন্ডটা পাই, আমি যেই ইনকামটা পাই, দ্যাট ইজ মাই ইনভেস্টমেন্ট ইনকাম। অ্যান্ড এইটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে রাখতে পারি, আইদার ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস অর ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই। এবং এটা আমি চুজ করব হচ্ছে আমার আপফ্রন্ট, আমি যখন আমার এই ইনস্ট্রুমেন্টাল ক্লাসটা ক্যাটাগরিটা আমি ডিসাইড করব। যদি এটা ট্রেডিং পারপাসে হয়, তাহলে এটাকে আমরা ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লসে রাখবো। আর যদি এটা আমার লং টার্ম হোল্ডিং পারপাসে হয়, তাহলে এটাকে আমরা ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই তে রাখবো। এবং আমরা জানি যে এটা আমি একবারই চুজ করতে পারবো, আমি এটা ইন বিটুইন এটাকে আর এক্সচেঞ্জ অথবা চেঞ্জ অ্যামেন্ডমেন্ট করতে পারবো না। অ্যান্ড এরপরে আমরা বলেছি যে যদি ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লসে রাখি, এখানকার যত অ্যাসোসিয়েটেড গেইন অর লস আছে সব আমি আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে দেখাবো। অন দ্য আদার হ্যান্ড, এটা যদি আমি ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই তে মেজার করি, তাহলে এটার অ্যাসোসিয়েটেড যত গেইন লস আছে দ্যাট উইল বি রাউটেড থ্রু দ্য আদার কম্প্রিহেনসিভ ইনকাম। তো এই কনসেপ্টটা আমরা গত ক্লাসেও বলেছি, এই গত ক্লাসেও এই ডিসকাশনটা হয়েছিল। আজকে আমরা যেটা করব, এই কনসেপ্টটার অ্যাপ্লিকেশনটা একটু ট্রাই করব শিখতে, আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে আরেকটু ক্লিয়ার করা যায় কিনা একটু দেখবো। এন্ড আমরা এটার রিলেভেন্ট কিছু কোয়েশ্চেন্স করব। নট অনলি ইকুইটি ইনভেস্টমেন্ট, ডেপ্ট ইনস্ট্রুমেন্টেরও কিছু আন্ডারস্ট্যান্ডিং আমরা গো থ্রু করি, যে ডেপ্ট ইনস্ট্রুমেন্টের ব্যাপারে আমরা কি বলেছি। ডেপ্ট ইনস্ট্রুমেন্টের ব্যাপারে আমরা বলেছি অল ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, কনভার্টেবল লোন নোট, ইনিশিয়াল আমরা ফেয়ার ভ্যালুতে মেজার করব। খেয়াল করে দেখেন, ইনিশিয়াল মেজারমেন্ট সবগুলাই কিন্তু ফেয়ার ভ্যালুতে। সো এটাকে আমরা তিনটা ক্যাটাগরিতে রাখতে পারি। অ্যাগেইন এখানে সবই সেম, ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস এন্ড ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই। এটাও আমার একই রকম, যদি আমি অন্য কোনো কোম্পানির লোন নোটে ইনভেস্ট করি, মানে আমি অন্য কাউকে যদি লোন দেই, তাহলে এটাকেও আমরা আমাদের ওই একই রকম ক্যাটাগরি যেটা ইকুইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখলাম সেভাবে আমরা রাখতে পারি। বাট যদি আমি এটাকে অ্যামortized কস্ট মডেলে রাখতে চাই, তখন আমার এটার জন্য একটা অ্যামortization টেবিল করতে হবে। আর এই অ্যামortization টেবিল আমি তখনই করব যখন অ্যামortized কস্ট মডেল আমি ইউজ করতে পারবো। এবং অ্যামortized কস্ট মডেল আমি তখনই ইউজ করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো ফর মাই ফাইন্যান্সিয়াল অ্যাসেট ডেপ্ট ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, যখন আমার দুইটা টেস্ট এখানে পাস করবে। একটা হচ্ছে বিজনেস মডেল টেস্ট, বিএমটি যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো ক্যারেক্টারিস্টিক্স টেস্ট। এবং এই দুইটা টেস্টের নেচার কি হয়, এটা আমরা গত ক্লাসেও বলেছি। বিজনেস মডেল টেস্ট হচ্ছে আপনার ম্যানেজমেন্টের ইন্টেনশন থাকবে এটা হেলথ টু ম্যাচুরিটি ডেট পর্যন্ত হোল্ড করা, মানে এটাকে আমি আমার ম্যাচুরিটি ডেট পর্যন্ত হোল্ড করে রাখবো, তারপরে আমি হয়তো বা এটাকে সেল করব। এটাকে বলা হয় বিজনেস মডেল টেস্ট। আর কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো ক্যারেক্টারিস্টিক্স টেস্টটা হচ্ছে যেখান থেকে আমার ওভার দ্য ইয়ার, এভরি ইয়ার আমি ইন্টারেস্ট পাবো, আর আমি এন্ড অফ দ্য ম্যাচুরিটি ডেট এখান থেকে আমি প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট পুরোটাই আমি পাবো। তো এই যে দুইটা টেস্ট আপনি খেয়াল করে দেখবেন, এই টেস্টটা আপনি যখন ফাইন্যান্সিয়াল অ্যাসেটের পার্সপেক্টিভ থেকে চিন্তা করছেন, একই টেস্ট একই মডেল, এটা আবার যখন ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিসে যাবেন, তখন একই অ্যাপ্লিকেশন হবে, কনসেপ্টটাও একই হবে। তখন আর ওইটা ইনফ্লো না হয়ে, ইনকাম না হয়ে, ওইটা এক্সপেন্স হয়ে যাবে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এবং আপনি অ্যামortized কস্ট টেবিলের যে মডেলটা, এই মডেলটাও এখানে আপনি যেরকম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের রেসপেক্টিভ ইন্টারেস্ট ইনকাম হিসেবে দেখাবেন, মানে এখান থেকে ইফেক্টিভ যে ইন্টারেস্টটা এটাকে আপনি ইনকাম হিসেবে দেখাবেন। আর অন দ্য আদার হ্যান্ড, যখন এটা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটির জন্য আপনি অ্যামortization করবেন, তখন আবার এটা ওই রেসপেক্টিভ ইফেক্টিভ ইন্টারেস্টটা এক্সপেন্স হয়ে যাবে, ফাইন্যান্স কস্ট হয়ে যাবে। বাকি পুরো কনসেপ্টটাই আমার সেম, জাস্ট মিরর এফেক্ট, ভাইস ভার্সা। খেয়াল করে দেখেন অ্যামortized টেবিলটা আমরা কিভাবে করি, যে আমার যদি ওপেনিং ব্যালেন্স, যেটা আমার কোশ্চেনে ফেয়ার ভ্যালু যেটা আমরা বললাম, এখান থেকে আমার যে ইফেক্টিভ, যেটা মার্কেট রেট, যেটা রিকোয়ার্ড রেট, আমরা রিকোয়ার্ড রেটটা অলওয়েজ, এটা মনে রাখবো, আমরা রিকোয়ার্ড রেট অলওয়েজ ইম্পোজ করব ওপেনিং ব্যালেন্সের উপর। খেয়াল করে দেখেন, আমার এই ইফেক্টিভ রেট এটা অলওয়েজ হবে ওপেনিং ব্যালেন্সের উপর। আর আমার যে ক্যাশ রিসিপ্ট অথবা পেমেন্ট, এটাকে আমরা বলি কুপন রেট, এই রেটটা অলওয়েজ হবে হচ্ছে আমার নমিনাল ভ্যালু অথবা ফেস ভ্যালুর উপর। মানে হচ্ছে, এখানে আমি একটা ছোট কথা বলে দিই, এই যে আমার যে ক্যাশ রিসিপ্টটা, এটা কখনোই চেঞ্জ হবে না, এটা আমার অলওয়েজ ফেস ভ্যালু যেরকম সেম থাকবে, এটার কুপন রেট, এটার ইন্টারেস্ট পেমেন্টটা, রিসিপ্টটা সেমই থাকবে। বাট আমার ওভার দ্য টাইম
ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা চেঞ্জ হবে। খেয়াল করে দেখেন, আমি যদি আপনাকে একটা ছোট জিনিস এখানে ডিফারেন্সটা দেখাই, যে আমার এখানে যেহেতু একই রেট, আমার ইফেক্টিভ রেটও 12%, কুপন রেটও 12%, এই কারণে আমার কনসেপ্টটা এরকম যে আমার ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স ছিল 1 লাখ, এবং আমি আমার এই অ্যাসেটটা থেকে পাওয়ার কথা 12%, আমি পাচ্ছিও 12%, তাহলে আমার ক্লোজিং ব্যালেন্স তো 1 লাখই থাকবে। বাট আপনি আবার এইটাতে দেখেন, এটাতে আপনি আবার একটু ডিফারেন্স দেখতে পারবেন। সেটা কিরকম? আপনার ওপেনিং ব্যালেন্স $1 লাখ, মানে প্রেজেন্ট ভ্যালু, ফেয়ার ভ্যালু, এটার ইন্টারেস্ট ইনকাম পাওয়ার কথা 15,000, মানে এটার মার্কেটের রিকোয়ার্ড রেট হচ্ছে 15%, বাট আপনি প্রতি বছর পাচ্ছেন 12%, মানে 12,000টা ফিক্স। খেয়াল করে দেখেন, বাট আপনি ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের কলামটা দেখেন, এটা কিন্তু ফিক্স না। যে অ্যামাউন্টটা যাবে স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে, এবং এই অ্যামাউন্টটা যাবে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে। সো এই কনসেপ্টটাই আমরা ম্যাথের মাধ্যমে দেখব, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আমরা ক্লিয়ার করার ট্রাই করবো। সো এটা রিলেটেড ইলাস্ট্রেশনটাই আছে। সো আমরা একটু যাই ইলাস্ট্রেশনে, বাট তার আগে আমরা লাস্ট যে কথাটা বলেছিলাম সেই জায়গাটা থেকে আমরা একটু আসি, যে আমার যদি কোনো ট্রানজেকশন কস্ট থাকে রিলেটেড টু ফাইন্যান্সিয়াল অ্যাসেট, তাহলে এই ট্রানজেকশন কস্টটা বেসিক্যালি আমরা কিভাবে রেকগনাইজ করব, মানে আমাদের এই ট্রানজেকশন কস্টের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে। ইট ওয়াজ প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড। আমরা গত ক্লাসে এটা নিয়ে একদম লাস্টে কথাটা বলেছিলাম, যদি আমার ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা আমি মেজার করি ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লসে, তাহলে এটা রিলেটেড যত অ্যাসোসিয়েটেড কস্ট আছে এটাকেও আমরা প্রফিট অর লসেই সেরে দিব হিসাব কিতাব, মানে যা আছে এটা প্রফিট অর লসেই যাবে। ওকে, তো এখানে আমার যতটুকু ট্রানজেকশন কস্ট ইনকার হবে আমি স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে এক্সপেন্স হিসেবে দেখাবো। বাট এটাকে যদি আমি অন্য কোনো মডেলে রাখি, আমি যদি এটাকে অন্য কোনো রেকগনাইজ করি মডেলে, যেমন অন্য মডেল কোনটা আছে, একটা আছে হচ্ছে ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই, আরেকটা হচ্ছে অ্যামortized কস্ট মডেল। আমি যে মডেলেই রাখি না কেন, সেই ক্ষেত্রে আমরা এই ট্রানজেকশন কস্টটাকে ক্যাপিটালাইজ করতে পারবো। এন্ড হোয়াট ডাজ মিন ক্যাপিটালাইজ? ক্যাপিটালাইজ মিনস আমি আমার এই অ্যাসেটটার যেই ফেয়ার ভ্যালু, সেটার সাথে আমি এই অ্যামাউন্টটা অ্যাড করে দিতে পারবো, আমি আমার অ্যাসেটের ভ্যালুটা বাড়াই দিতে পারবো, দ্যাট ইজ কল্ড ক্যাপিটালাইজ। তো এই কথাটা গত ক্লাসে অলরেডি আমরা বলেছি, এবং এটা নিয়ে আমাদের আর ফার্দার কোনো কনফিউশন থাকার কথা না। নাও আমরা আজকে এখান থেকে বেসিক্যালি শুরু করছি, যদিও আমি একটা ছোট রিক্যাপ দিলাম 10 মিনিটের মতো, যে আমরা গত ক্লাসে আসলে কি গো থ্রু করেছি, এবং একটা স্ট্রাকচার আপনাদের প্যাটার্ন মাথায় থাকার কথা। কেননা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টটা অনেক কমপ্লিকেটেড, বাট আই অলওয়েজ ট্রাই টু কিপ ইট সিম্পল, সো দ্যাট আপনাদের মাথায় স্ট্রাকচারটা খুব সুন্দর করে গেঁথে যায়। সো আমি এরপরে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস নিয়ে একটু কথা বলবো, এবং এটার ম্যাক্সিমাম কথাটাই হবে এই যে আমরা যে কথাটা এখানে বললাম, অ্যামortized মডেলের যে কথাগুলা বললাম, এই কথাগুলাই জাস্ট ভাইস ভার্সা এফেক্ট হবে। মানে হচ্ছে জাস্ট আমি ওইখানে ইনভেস্টমেন্ট ইনকাম চিন্তা করেছি, এখানে আমি ফাইন্যান্স কস্ট চিন্তা করব, এটা ছাড়া আর আসলে ওরকম কিছু নাই। বাট বিফোর স্টার্টিং দ্য পয়েন্ট, আমাকে আগে বুঝতে হবে হোয়াট ইজ কল ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস। ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস কি? এটা একটা অব্লিগেশন, যেটার এগেনস্টে আমরা আমাদের কন্ট্রাকচুয়াল ক্যাশ আউটফ্লো হবে, এবং যেটাকে আমরা আসলে লায়াবিলিটি হিসেবে প্রেজেন্ট করব, যেটা আমরা ডেফিনেশন অনুযায়ী দেখেছি গত ক্লাসে যে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটির ডেফিনেশন কি। বাট আমি যদি এটা সিম্পল এক্সাম্পল দিই, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটির সিম্পল এক্সাম্পল হচ্ছে আপনি যখন আপনার কোম্পানির লোন নোট ইস্যু করেন, এই যে লোন নোট আপনি ইস্যু করলেন, এই যে ডেপটা, এটাই আপনার জন্য ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস। আপনি ব্যাংক থেকে লোন নিচ্ছেন, আপনি ডিবেঞ্চার ইস্যু করছেন, লোন নোট ইস্যু করছেন, এই সবগুলো ইনস্ট্রুমেন্টই হচ্ছে আপনার জন্য ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস, যেটার এগেনস্টে আপনি আপনার লোন নোট হোল্ডারদেরকে ইন্টারেস্ট দিবেন এভরি ইয়ার, এবং এন্ড অফ দ্য ম্যাচুরিটি পিরিয়ড, এন্ড অফ দ্য রিডিমশন পিরিয়ড, আপনি এটার জন্য লোন নোট হোল্ডারদেরকে অবশ্যই প্রিন্সিপাল অ্যামাউন্টটা রিপে করে তার থেকে লোন নোটটা বাইব্যাক করে নেবেন। দ্যাটস আ নর্মাল প্যাটার্ন অফ লোন নোট, যেভাবে এটা কাজ করে। এখন আমরা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস এর ডেফিনেশনটা দেখলাম, আমরা এক্সাম্পলটা বুঝলাম। তার মানে আমি যখন কোনো লোন নোট ইস্যু করব, দ্যাট হ্যাজ টু বি অ্যাকাউন্টেড আন্ডার আইএফআরএস 9। এটার ডাবল এন্ট্রি আমরা যতই বলছি না কেন আগে, যে ব্যাংক ডেবিট, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি ক্রেডিট, বাট ওই যে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটির অ্যামাউন্টটা কি হবে, এইটা আমাকে আইএফআরএস 9 থেকে গাইডলাইনটা নিতে হবে। সো ওই অ্যামাউন্টটা
ইনিশিয়ালি হবে ফেয়ার ভ্যালু, যেটা আমরা এর আগেও বলেছি। ইনিশিয়ালি এটা আমাকে প্রেজেন্ট ভ্যালুতে ফেয়ার ভ্যালুতেই নিতে হবে, বাট সাবসিকুয়েন্টলি এটা আমরা আমাদের দুইটা মডেলে এটাকে মেজার করতে পারি। দুইটা বেসিক মেজারমেন্ট টুল আছে, একটা হচ্ছে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস। ওকে, এটা আপনাদের জন্য অফকোর্স ইম্পর্টেন্ট না, কখনোই এটা আসবে না, এবং এটা কখনোই আপনার সিলেবাসের কোয়েশ্চেন আপনি পাবেনও না। তার মানে এটা যদি হয়, এটা আপনি জানেন কি করতে হয়, যে ফেয়ার ভ্যালুতে রাখবেন, এবং গেইন অর লস যদি হয় স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে রাখবেন। সো প্র্যাকটিক্যালি এটা পসিবল না, বাট যেটা আপনাদের মেইনলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস কে আপনি যদি অ্যামortized কস্ট মডেলে রাখেন, তাহলে ইনিশিয়ালি আপনি মেজার করবেন ফেয়ার ভ্যালুতে, যেটা সব ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের জন্য অ্যাপ্লিকেবল। সাবসিকুয়েন্টলি এইটাকে আপনার অ্যামortized কস্ট টেবিল ফলো করতে হবে, এবং অ্যামortized কস্ট টেবিল ফলো করার জন্য আমরা একটু আগে যেই কথাগুলো বলেছি, যে আপনাকে দুইটা টেস্ট পাস করতে হবে, এখানেও সেম আপনার বিজনেস মডেল টেস্ট পাস করতে হবে, এবং আপনাকে কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো ক্যারেক্টারিস্টিক্স মডেল পাস করতে হবে। যখনই এই দুইটা টেস্ট আপনি পাস করবেন, তখনই আপনি আপনার ওই ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিসটাকে অ্যামortized কস্ট মডেলে মেজার করতে পারবেন। এবং অ্যাপারেন্টলি আমাদের মোস্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস, মোস্ট অফ দ্য ডেপ্ট ইনস্ট্রুমেন্ট, মোস্ট অফ দ্য ডেপ্ট ইস্যুড that covers under financial liabilities under amortized cost model. So apparently এটা আপনাকে ডিটারমাইন করতে নাও হতে পারে, মোস্ট অফ দ্য কেসে এটা আপনাকে মানে অ্যাজিউম করে নিতেই হবে যে ইটস আ ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি অ্যান্ড দ্যাট উইল গোজ আন্ডার amortized cost model, বিকজ অটোমেটিক্যালি ডিফল্ট একটা সেট অফ সিলেকশন মডেল এখানে চলে আসে। এখন আপনি খেয়াল করেন, আমি যে কথাটা বলছিলাম যে এটার সাথে একটা পারফেক্টলি সিমিলারিটি আছে, কেন বলেছিলাম কথাটা, এখানে আপনি মিল পাবেন। দেখেন, ওপেনিং ব্যালেন্স, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, যে অ্যামাউন্টটা যাবে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে, এবং এই ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা আপনার কোয়েশ্চেনে দেওয়া থাকবে, এটা অলওয়েজ ইম্পোজ হবে, অ্যাপ্লাই হবে আমার ওপেনিং ব্যালেন্সের উপর। এবং আমার ইন্টারেস্ট পেইড, আমার ওইখানে ছিল ইন্টারেস্ট রিসিপ্ট, খেয়াল করে দেখেন, এখানে ছিল ইন্টারেস্ট রিসিপ্ট, এখানে হচ্ছে ইন্টারেস্ট পেইড, বাট বাকি মেথড কিন্তু সেম, আমার টেকনিকটা কিন্তু সেম। এবং আমি আমার এর আগে এই ক্লোজিং ব্যালেন্সটাকে অ্যাসেট হিসেবে দেখাচ্ছিলাম, অ্যাসেট হিসেবে আমি প্রেজেন্ট করব বলেছি, বাট এটাকে আমরা প্রেজেন্ট করব লায়াবিলিটি হিসেবে ইন দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অ্যাজ ইট ইজ এ ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস। বাট বাকি সব নেচার, বাকি সব প্রিন্সিপাল, বাকি সব টেকনিক কিন্তু সেম। যেমন আমি আমার এই বছরের যে ওপেনিং ব্যালেন্স, এটার সাথে আমি অ্যাড করব ইন্টারেস্টটাকে, মাইনাস করব আমার ইন্টারেস্ট পেইডটাকে, যেটা আমার অ্যাকচুয়াল ক্যাশ ফ্লো, যেটা আমার কুপন রেট কোয়েশ্চেনে দেওয়া থাকবে। এবং অলওয়েজ রিমেম্বার, আমার কোয়েশ্চেনে যখন দুইটা রেট দেওয়া থাকে, একটা হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, যেটাকে আমরা বলি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, মানে যে রেটে আমার রিটার্নটা দেওয়ার কথা অথবা পাওয়ার কথা, আরেকটাকে আমরা বলি কুপন রেট, এটাকে আমরা বলি হচ্ছে যেই রেটে অ্যাকচুয়ালি পেমেন্টটা করা হচ্ছে অথবা পেমেন্টটা রিসিভ করা হচ্ছে, সেটাকে আমরা বলি কুপন রেট। অ্যান্ড ক্লোজিং ব্যালেন্সটা আমরা কিভাবে পাই, এই কলাম প্লাস এই কলাম মাইনাস এই কলাম ইজ ইকুয়াল টু ক্লোজিং ব্যালেন্স। এই ক্লোজিং ব্যালেন্সটাই পরবর্তী বছরের জন্য আমার ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে, এন্ড দেন এই ওপেনিং ব্যালেন্সটার উপর আবার ইফেক্টিভ ইন্টারেস্ট হবে, দেন ইন্টারেস্ট অ্যাকচুয়াল কত টাকা পে করছি সেটা হবে, এন্ড দেন ক্লোজিং ব্যালেন্স হবে। এখানে অ্যামাউন্টটা সেমই হচ্ছে ওপেনিং ক্লোজিং, এই একই কারণে সেটা হচ্ছে আমার ইফেক্টিভ রেটও 100 টাকা মানে 10%, এবং কুপন রেটও 100 টাকা, দ্যাট ইজ 10%। এই কারণে আমার এই ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্সটা সেমই থাকবে। বাট এই প্রিন্সিপালটা একটু আমরা মনে রাখি, এখান থেকে আমরা এক্সেলটা থেকে যাই, যে আমার ইফেক্টিভ রেট এবং কুপন রেট যদি সেমই হয়, তাহলে আমার আমার যে ফিউচার ভ্যালু, আমার যে ক্লোজিং ব্যালেন্স এবং ওপেনিং ব্যালেন্স দুইটা একই হবে, এটা নিয়ে আসলে কোনো কনফিউশন নাই। বাট আমার কুপন রেটের থেকে যদি ইফেক্টিভ রেটটা বেশি হয়, খেয়াল করে দেখেন, কুপন রেটের থেকে যদি ইফেক্টিভ রেটটা আমার বেশি হয়, আপনি খেয়াল করেন আমার অফকোর্স এই ভ্যালুটা কখনোই সেম হবে না, এই ভ্যালুটা অলওয়েজ ডিফারেন্স হবে। এবং এটার ক্ষেত্রে আমরা আমাদের প্রেজেন্ট ভ্যালুর অ্যাপ্লিকেশনটা একটা অ্যাপ্লিকেশনে যাব, আমরা এটা জানি যে ইন্টারেস্ট রেট মানে ইফেক্টিভ রেট যত বাড়বে, মানে ডিসকাউন্ট রেট যত বাড়বে, প্রেজেন্ট ভ্যালু তত কমবে। এটা একটা রিভার্স রিলেশনশিপ আমার ইফেক্টিভ রেটের সাথে প্রেজেন্ট ভ্যালুর। সো আমরা এটা কুপন রেটে গিয়ে দেখবো হোপফুলি। তার মানে আমার ফাইন্যান্সিয়াল লায়াবিলিটির সিগনিফিকেন্ট পোর্শন অলরেডি আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেটের কনসেপ্টেই কভার করে আসছি। এই জন্য আমি একটা গো থ্রু করলাম আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটু এনফাসিস এনহান্স করার জন্য।
The last part related to financial liabilities is accounting treatment for transaction cost related to financial liabilities. If you have any financial liabilities and if you need to incur any transaction cost কি, যেমন আপনি ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, আপনি যখন লোন নোট ইস্যু করবেন তখন অনেক প্রফেশনাল ফিস থাকতে পারে, তখন অনেক বিভিন্ন ধরনের চার্জেস থাকতে পারে, তখন অনেক বিভিন্ন ধরনের আন্ডার রাইটার ফি থাকতে পারে। এই যে ট্রানজেকশন রিলেটেড যত কস্ট আছে এইটাকে আপনি কিভাবে ট্রিট করবেন? এগেইন এখানেও আমার সেম প্রিন্সিপাল, যদি এটাকে আপনি ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লসে রাখেন তাহলে এটা স্টেটমেন্ট অফ প্রফিট অর লসেই যাবে ট্রানজেকশন কস্টটা, দ্যার ইজ নো ডিফারেন্স ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট। বাট এটা যদি অ্যামortized কস্ট মডেলে আপনি রাখেন, একটু ভালো করে মাথায় রাখবেন কথাটা, যদি অ্যামortized কস্ট মডেলে আপনি রাখেন তখন আপনার এই যে ওপেনিং ব্যালেন্সটা, এই যে নেট প্রসিডটা, এইটা বেসিক্যালি আমাকে তখন আমার ওই টোটাল অ্যামাউন্ট থেকে, মানে আমার গ্রস অ্যামাউন্ট থেকে যত ট্রানজেকশন কস্ট আছে সেই ট্রানজেকশন কস্টটা মাইনাস করে, সে ফর এক্সাম্পল আমার এটার ওপেনিং ব্যালেন্স হচ্ছে $1000, এখানে ট্রানজেকশন কস্ট আছে হচ্ছে ধরেন আমি ধরে নিচ্ছি $100, তার মানে তখন আমার এখানে নেট প্রসিড হবে $900, তার মানে ওপেনিং ব্যালেন্স হবে $900। এই ওপেনিং ব্যালেন্সের উপর আমার তখন ইন্টারেস্ট হবে 10%। বাট এই কথাটা একটু মনে রাখবো আমরা, বাট আমার যে ইন্টারেস্ট পেইডটা এইটা অলওয়েজ হবে আমার ফেস ভ্যালুর উপর, এইটা কখনোই চেঞ্জ হবে না। তার মানে এটা 10% অলওয়েজ ওই 1000 এর উপরই হবে। বাট এটার ইম্প্যাক্টটা জাস্ট পড়বে হচ্ছে আমার এই ফার্স্ট ইয়ারের ওপেনিং ব্যালেন্সটা, যেটা আমার নেট প্রসিড হবে, অ্যান্ড এই ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা আমি তার ওই 10% এর উপর আসলে চার্জ করব। এটার পর আর এটার কোনো রিফ্লেকশন নাই। খেয়াল করেন, ঠিক এই কথাটাই আমরা বলছি। For everything else, they deducted to the opening balance net proceeds, but coupon rate, এই যে interest paid, should be calculated on the face value or before deducting issue cost, before deducting the transaction cost. এটার একটা রেসপেক্টিভ কোশ্চেন্স আমরা করব, আমরা ওই কোশ্চেনটা করলে হয়তো বা আরেকটু হয় না যে কানেকশনটা বুঝতে পারবো। আমি প্রত্যেকটার এক্সাম্পলই এখানে নিয়ে আসছি। আপনার ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস, আমার হচ্ছে অ্যামortized কস্ট মডেল ফাইন্যান্সিয়াল অ্যাসেট, অ্যামortized কস্ট মডেল ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, and then convertible loan note, প্রত্যেকটা এক্সাম্পলই আমরা ইনশাল্লাহ দেখব। সেটা আপনাদেরকে আমি ইলাস্ট্রেশনটা একটু আগেই দিলাম আপনাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে হোপফুলি আপনারা একটু ওপেন করতে পারেন, অথবা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আলটিমেটলি কয়েকটা ইলাস্ট্রেশন আছে আন্ডার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। সো এটা একটা ফার্স্ট ইলাস্ট্রেশন 1। আপনাকে যেটা বলতেছে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দেখাতে হবে বন্ডের জন্য 3 বছরের ওভার দ্য নেক্সট 3 ইয়ার পিরিয়ড। আপনি একটু কোয়েশ্চেনটা পড়েন, এটার আনসারটা অলরেডি আমরা এক্সেল একটু আগে যেটা দেখাচ্ছিলাম এটাই আসলে এই কোয়েশ্চেনের আনসারটা। জাস্ট একটু আপনাদেরকে কানেক্ট করাই দেওয়ার ট্রাই করবো যে আনসারটা আমরা কিভাবে সলভ করেছি। সো একটু অ্যাট এ গ্লান্স একটু কোয়েশ্চেনটা পড়ে ফেলেন। সো কোয়েশ্চেনটা যখন পড়বেন আমি আপনাকে কয়েকটা ট্রিগার পয়েন্ট বলে দিই, মানে কয়েকটা হাইলাইটেড পয়েন্ট আমি বলে দিই, আপনারা কি কি পয়েন্ট হাইলাইট করবেন। ফার্স্ট পয়েন্ট, এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট না ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস, দ্যাটস দ্য ফার্স্ট পয়েন্ট, ইউ হ্যাভ টু নোট ইট ডাউন। ওকে, সেকেন্ড পয়েন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাসেট যদি হয় আপনি এটাকে কোন মডেলে রাখবেন, ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস, ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই নাকি অ্যামortized, এবং এটা ডিপেন্ড করবে এটা কি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেট হলে এটা কি ইকুইটি ইনভেস্টমেন্ট নাকি এটা ডেট ইনস্ট্রুমেন্ট। ওকে, অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট, যদি অ্যামortized কস্টেবল হয় সেই ক্ষেত্রে এইটাকে আমার ইফেক্টিভ রেট কত আছে এবং আমার কুপন রেট কত আছে, এবং অ্যামortized টেবিল আমি যখন করব তখন আমার ওপেনিং ব্যালেন্সটা মানে ফেয়ার ভ্যালুটা আমার কত হবে। সো এই সবগুলো জিনিস আপনি একটা জিনিস একটু ভালো করে খেয়াল করবেন, এবং অ্যামortized কস্ট মডেল আপনি ইউজ করতে পারবেন তখনই যখন ওই রিলেটেড কোনো মেজারমেন্ট অথবা ওই রিলেটেড আমার যে দুইটা টেস্ট আছে এই রিলেটেড কোনো ইনফরমেশন যদি কোয়েশ্চেনে আপনি হিন্টস পান, লিড পান, তাহলেই মোটামুটি ভাবে আপনার ওভারঅল ক্যালকুলেশনের ফ্রেমওয়ার্ক দাঁড় করানো যাবে। ওকে, আপনি স্ক্যাটার ভাবে আগাবেন না। অফকোর্স আপনি যখন কোনো কোয়েশ্চেনটা পাবেন
planning is very very important. You have to do the planning part at first, then you will go for the implementation answer. সো আমরা ঠিক এই কনসেপ্টটা মাথায় রেখে একটু পড়ি, দেখি আসলে কি বলছিলাম। হ্যালো, তন্ময়, সেটা তো আমি দেখতেছি, দাঁড়ান, আমি নেট চেঞ্জ চেঞ্জ করছি এখন। আই থিংক আপনারা জয়েন করেন আবার। সরি, আমি বুঝতে পেরেছিলাম যে টেকনিক্যাল একটা প্রবলেম হয়েছে, সো আই স্টপ মাইসেলফ। সো আমরা ঠিক যেখান থেকে কথাটা বলা স্টপ করেছি আমি আবার একটু রিকল করি, মানে আমি আসলে ওই কথাটাই বলছিলাম। স্ক্রিনটা একটু প্রেজেন্ট করে নেই, বিকজ একটা ছোট সাউন্ড হলো, আই ওয়াজ অ্যাওয়ার অফ দিস, যে সাউন্ডটা হওয়ার পরেই আমি দেখতেছিলাম যে আর লোড নিচ্ছিল না, যে কারণে আমি বলেছি অলরেডি আপনাদেরকে যে আমার আজকে ইন্টারনেটের উপর কেন জানি রিলায়েবিলিটি কাজ করছে না। আই ডোন্ট নো, মেবি বাইরের ওয়েদারের কোনো ইস্যু হতে পারে, বাট আই ওয়াজ ফেসিং দ্য প্রবলেম। এখন কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু কনফার্ম করবেন কাইন্ডলি যারা আছেন জয়েন করছেন। জি স্যার, ক্লিয়ার। সো নো জি ভাই প্রবলেম, শোনা নো ওয়ারিস, আমি স্টপ হয়ে গিয়েছিলাম। এন্ড থ্যাংক ইউ তন্ময়, মানে ও আমাকে ইনস্ট্যান্ট কল দিয়েছে। সো লেটস স্টার্ট অ্যাগেন। আমরা ঠিক এই কথাটাই বলছিলাম যে আমি যখন একটা কোয়েশ্চেন সলভ করব, প্ল্যানিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমার প্ল্যানিং এর কয়েকটা পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা কি ফাইন্যান্সিয়াল অ্যাসেট না ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস, দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। দেন যদি এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট হয়, এটা কি আমার ইকুইটি ইনস্ট্রুমেন্ট না ডেপ্ট ইনস্ট্রুমেন্ট? ওকে, দেন এটা যদি ইকুইটি ইনস্ট্রুমেন্ট হয়, এটা কি ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস নাকি ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই? আর যদি এটা ডেপ্ট ইনস্ট্রুমেন্ট হয়, তাহলে আমার এটা কি ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস, ওসিআই অর অ্যামortized কস্ট? অ্যান্ড দেন ইফ ইট ইজ অ্যামortized কস্ট মডেল, এটার জন্য কি আমার ওই টেস্টের কোন ইনফরমেশন এখানে বলা আছে কিনা, কোনো পয়েন্ট আমার রেলেভেন্ট আছে কিনা? অ্যান্ড আফটার দ্যাট যদি এটা অ্যামortized কস্ট হয়, আমি ডিসাইড করেই থাকি অথবা অলরেডি ওই হিন্টসটা আমি পেয়েই থাকি, তাহলে আমি দেন আমার পয়েন্ট থাকবে হচ্ছে আমি অ্যামortized টেবিল করব। অ্যামortized টেবিল করতে আমার লাগবে ওপেনিং ব্যালেন্স, আমার লাগবে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, আমার লাগবে কুপন রেট, এন্ড এই ইনফরমেশন গুলো আমার এই কোয়েশ্চেনে দেওয়া আছে কিনা। ওকে, সো এই কথাগুলোই যদি আমি একটু জাস্ট সিকোয়েন্সিয়ালি আমার মাথায় রাখি, তাহলে আমি আমার যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের কোয়েশ্চেন সলভ করতে পারি। সো লেটস সি, আমরা ঠিক যে কথাটা বলছি সেই অনুযায়ী আমরা কোয়েশ্চেনটা পড়ি। অনেক ক্রিটিক্যাল কোয়েশ্চেন না, খুব সিম্পল কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার অ্যান্সারই অলরেডি আমাদের এক্সেলে এখন আমরা দেখছিলাম, আপনারা হয়তো বা পড়ার সাথে সাথে রিলেট করতে পারছিলেন। সো আমরা একটু জাস্ট ক্রস চেক করবো যে আমাদের অ্যান্সারটা আসলে ঠিকঠাক মতো করা হয়েছে কিনা। কোম্পানি ইনভেস্ট $100,000 in a 3-year redeemable 12% bond. ফার্স্ট কোয়েশ্চেন, কোম্পানি ইনভেস্ট করেছে, সো অফকোর্স দিস ইজ আ ফাইন্যান্সিয়াল অ্যাসেট। সে কিসে ইনভেস্ট করেছে? সে রিডিমেবল বন্ড কিনেছে। তাহলে রিডিমেবল বন্ড যদি কিনে, তাহলে অফকোর্স দিস ইজ নট ইকুইটি ইনস্ট্রুমেন্ট, দিস ইজ আ ডেপ্ট ইনস্ট্রুমেন্ট। তাহলে ডেপ্ট ইনস্ট্রুমেন্ট যদি হয়, তাহলে আমি আমার অলরেডি আমি আমার ক্লাসিফিকেশন বুঝে গেছি যে ডেপ্ট ইনস্ট্রুমেন্ট হলে আমার তিনটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস, ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই, আমরা জানি এটা কখন ইউজ করতে পারবো। আরেকটা হচ্ছে অ্যামortized কস্ট মডেল, এটাও আমরা জানি অ্যামortized কস্ট মডেলের একটা কন্ডিশন আমরা এখানে দেখব আছে কিনা। দ্য বন্ড কনসিস্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড প্রিন্সিপাল অনলি, যেটা আমরা বললাম কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো। তার মানে এটাতে আমার প্রিন্সিপালও হয়, আমি পেমেন্ট পাবো, আবার ইন্টারেস্টও পাবো, তাহলে একটা মডেল ডান। আরেকটা টেস্ট কি বলছে? দ্য কোম্পানি ইন্টেন্ড টু হোল্ড ইট আনটিল ইট রিডেমশন ডে পর্যন্ত, মানে ম্যাচুরিটি ডে পর্যন্ত এটা সে হোল্ড করে রাখবে। তার মানে বিজনেস মডেল টেস্টও পাস করে, কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো ক্যারেক্টারিস্টিক্স মডেলও পাস করে, মানে দুইটা টেস্টই পাস করে।
তাহলে এটার জন্য আমরা অফকোর্স অ্যামortized কস্ট মডেল ইউজ করতে পারবো। এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে আমরা অ্যামortized কস্ট মডেলের কথা যখন বলছি, আমি ইন্টারেস্ট রেট দেখতে পাচ্ছি একটাই, এই 12%ই আমার কুপন রেট, এই 12%ই আমার ইফেক্টিভ রেট। তার মানে আলাদা করে এখানে ইফেক্টিভ রেট আর দেওয়া নাই। দ্যাটস ওয়াই আপনি দেখবেন আমার এই ওপেনিং যেই ব্যালেন্সের ইনফরমেশন গুলো আছে এটা অলওয়েজ সেমই থাকবে, কেননা আমার ইফেক্টিভ রেট এটাও 12%, কুপন রেট এটাও 12%। সো এটার অ্যামortized কস্ট টেবিলটা আমরা কিভাবে করছি, আমার ওপেনিং ব্যালেন্স 100,000 যেটা ইট ইজ কামিং ফ্রম মাই এই ফেয়ার ভ্যালু, and then এটার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট 12% অন ওপেনিং ব্যালেন্স, খেয়াল করে দেখেন, and coupon rate is 12% that will remain fixed over next 3 years। আর ক্লোজিং ব্যালেন্স সেটা কিভাবে আসে, সেটা আসছে হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্স প্লাস ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মাইনাস কুপন রেট। এখন এখান থেকে আউটকামটা কি, আমার আসলে ডাবল এন্ট্রি কি হবে, যেমন আমি যদি নর্মাল ডাবল এন্ট্রি ফার্স্টেই বলি, এটা ডাবল এন্ট্রিটা কি, এটা ডাবল এন্ট্রি হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল অ্যাসেট ডেবিট ব্যাংক ক্রেডিট গেল। এখন আসেন এটার যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা, এটার অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে। সো এটার অ্যাকাউন্টিং এন্ট্রি হচ্ছে আমার অ্যাক্রুয়াল ইন্টারেস্ট ডেবিট ইন্টারেস্ট ইনকাম আর ইনভেস্টমেন্ট ইনকাম ক্রেডিট। মানে আমার এটা আমার ফাইন্যান্সিয়াল অ্যাসেটটাকে বাড়াবে, রাইট, ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ভ্যালুটাকে বাড়াই দিবে। আর যখন আমি কুপন রেটটা পেয়ে যাব তখন এর ডাবল এন্ট্রি কি হবে, এটার জন্য আপনি খেয়াল করে দেখবেন ইনকাম এবং স্টেটমেন্টের মানে ইনকাম এবং এক্সপেন্সের কোনো ইম্প্যাক্ট নাই। এটা ডাবল এন্ট্রি হবে হচ্ছে আমার ব্যাংক ডেবিট ওই অ্যাক্রুড ইন্টারেস্ট অথবা আমার ফাইন্যান্সিয়াল অ্যাসেটের যে অ্যামাউন্টটা সেটা ক্রেডিট। তার মানে এটার রিলেটেড আমার আলটিমেটলি কোনো ইনকাম এক্সপেন্সের সাথে কোনো কানেকশন নাই। এই কারণে এটা কমপ্লিটলি আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টের পার্ট, এটার সাথে আমার ডিরেক্টলি স্টেটমেন্ট অফ প্রফিট আর লসের কোনো কানেকশন নাই। সো এখান থেকে আমার আউটকামটা কি, আউটকামটা হচ্ছে আমার যেটা ইফেক্টিভ ইন্টারেস্ট প্রতি বছর আমি যতটুকু করে আর্ন করতে পারি, এই অ্যামাউন্টটা স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে ফাইন্যান্স ইনকাম হিসেবে চলে আসবে। খেয়াল করে দেখেন এই অ্যামাউন্টটা যাবে স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে। আর এই যে ক্লোজিং ব্যালেন্সটা, এই ক্লোজিং ব্যালেন্সটা আমার নেক্সট 3 ইয়ার্সে এটার ফাইন্যান্সিয়াল অ্যাসেট হিসাবে আমি এন্ড অফ দ্য রিপোর্টিং ডেট at end of first year 100,000, end of second year 100,000, end of third year 100,000। কেন এটা 100,000 over the year সেম, বিকজ দ্য লজিক ইজ আমি যত ইন্টারেস্ট রেট পাওয়ার কথা এক্স্যাক্টলি এই অ্যামাউন্টই আমি ইন্টারেস্টটা পাচ্ছি। সো সেই ক্ষেত্রে ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্সের আসলে কোনো অ্যামেন্ডমেন্ট ফ্লাকচুয়েশন কাজ করবে না, থাকবে না। এই সিম্পল কোয়েশ্চেনটাকেই আমরা যখন নেক্সট ইলাস্ট্রেশনটা দেখব তখন খেয়াল করবেন জাস্ট একটু স্লাইটলি আমি চেঞ্জ করে দিব, তখনই এই অ্যামাউন্টটা আলটিমেটলি একটু মানে ডিফার হয়ে যাবে। সো সেটা কিভাবে ডিফার করবে আপনারা একটু কোয়েশ্চেনের এক্সাম্পলটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন ইলাস্ট্রেশন 2 কি বলছে, ইলাস্ট্রেশন 2 শো দ্য ট্রিটমেন্ট ফর বন্ড ওভার দ্য 3-year পিরিয়ড। তার মানে এই বন্ডের আমার নেক্সট 3 ইয়ারে আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে সেটা আমাকে এখানে দেখাতে হবে। সো আমি যখন এই বন্ডের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা দেখাবো, আমাকে অ্যাগেন ওই পয়েন্টগুলোকে আগে পয়েন্ট আউট করতে হবে, মানে একটা একটা করে পয়েন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাসেট না ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, ওকে। দেন এটা কি আমার ইকুইটি না ডেট, দেন এটা আমার অ্যামortized হলে অ্যামortized ইফেক্টিভ রেট কত, কুপন রেট কত, এন্ড দেন অ্যামortized টেবিলের ফরম্যাটটা কি। সো দোজ আর দ্য মেইন পয়েন্ট। আমার কয়েকটা রাস্তার যেরকম আমি পয়েন্ট সেট করে রাখি রাস্তা চেনার জন্য, যে কোনো একটা স্ট্রাকচার বানানোর জন্য, সো এখানেও ব্যাপারটা প্ল্যানিংটাও এরকমই, আপনি কয়েকটা পয়েন্ট সেট করে রাখবেন, সেটার ডট মিলাবেন, দেন পাজল উইল বি সলভ। Illustration 2, company invests $10,000 in 3-year redeemable 10% bond which is redeemable at a premium of 675। খেয়াল করে দেখেন আপনাকে বলতেছে $10,000 এটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট ভ্যালু, যেটা 3 বছর পরে আমি রিডিম করতে পারবো, যেটার কুপন রেট হচ্ছে 10%। এই যে এটা কিন্তু আমার কুপন রেট, যেটা আমার বন্ডের গায়ে লেখা থাকে, মানে বন্ডের সাথে যেটা লেখা থাকে। এবং আমি যখন রিডিম করব, রিডিমটা প্রিমিয়ামে করব। প্রিমিয়াম মানে কি, আমি এন্ড অফ ইয়ার 3 10,000 পাবো, সাথে আরো 675 এক্সট্রা পাবো, তার মানে 10,675 আমি রিসিভ করব। এটা ইনস্ট্যান্ট, এটার সাথে কোনো কানেকশন নাই আমার। এরপরে খেয়াল করে দেখেন, the bond consists of interest payment and principal only and the company intend to hold it until its redemption or redemption date। তার মানে এই পয়েন্টটা কিন্তু এটা আমাকে হাইলাইট করছে এই কারণে যে এটা বিজনেস মডেল টেস্ট এবং ক্যাশ ফ্লো ক্যারেক্টারিস্টিক্স মডেল পাস করে। and the effective interest rate on the bond is 12%। এইটা
আমরা অলরেডি বুঝিয়ে গেছি যে আমার ইফেক্টিভ রেট হচ্ছে 12% আর কুপন রেট হচ্ছে 10%। খেয়াল করে দেখেন, আপনি যদি একটু ভালো করে দেখেন, ওপেনিং ব্যালেন্স, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এবং ক্যাশ রিসিপ্ট, ক্লোজিং ব্যালেন্স, এই যে এই ডাবল এন্ট্রিটাই আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে ডেবিট ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ক্রেডিট ইনকাম স্টেটমেন্ট, আর ডেবিট ক্যাশ, ক্রেডিট ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ওকে, সো এটার ডাবল এন্ট্রি গুলাই আমি একটু আগে ডিসকাশন করছিলাম। তার মানে এই অ্যামাউন্টটা আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে যাবে প্রতি বছর, আর এই অ্যামাউন্টটা আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যাবে। এবং খেয়াল করে দেখেন, আমাকে ওরা যে কথাটা বলছে এক্স্যাক্টলি কিন্তু এই কথাটা ম্যাথেও মিলে গেছে। কিভাবে মিলছে? আপনি ওপেনিং ব্যালেন্স 10,000, যেটার উপর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট হবে 12%, তার মানে 10,000, এটা 12%, 1200, অ্যান্ড ক্যাশ রিসিপ্ট আপনি কুপন রেট পাবেন 1000 প্রতি বছর, এটা ফিক্স থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে ক্লোজিং ব্যালেন্স কত হয়? 10,200। দেন এই 10,200ই হচ্ছে পরবর্তী বছরের জন্য ওপেনিং ব্যালেন্স। এই 10,200 এর উপরই আমার 12% ইন্টারেস্ট ইনকাম আমি আর্ন করব, অ্যান্ড আমার ইন্টারেস্ট ইনকামের যে অ্যামাউন্টটা পাওয়ার কথা কুপন রেটে, আমি পুরো অ্যামাউন্টটাই পেয়ে যাচ্ছি, সেম অ্যামাউন্ট 1000। ক্লোজিং ব্যালেন্স ইজ 10,424, এটা এন্ড অফ ইয়ার 2, and then the opening balance at starting of year 3, 10,424, ইফেক্টিভ রেট হচ্ছে এইটার 12% করে দেখবেন 1251, এক্স্যাক্টলি এই অ্যামাউন্টটাই আসবে। অ্যান্ড দেন ক্যাশ রিসিপ্ট রিমেইন কনস্ট্যান্ট। খেয়াল করে দেখেন, আমি এন্ড অফ ইয়ার 3 মানে রিডিমশন ডেট, আমি তো রিডিমশন ডেট বলতেছি হচ্ছে 3 বছর শেষে, আমার রিডিমশনের কন্ডিশন কি ছিল? আমি আমার প্রিন্সিপাল অ্যামাউন্টের সাথে আরো $675 পাবো। খেয়াল করে দেখেন ক্লোজিং ব্যালেন্স এটা 10,675ই আসছে কিনা, এক্স্যাক্টলি অ্যামাউন্টটা আমার এই অ্যামাউন্টটাই আসে, এবং আমি এই অ্যামাউন্টটাই পাবো আমার যার ইনভেস্টমেন্ট আমি যে কোম্পানিতে করেছি, অথবা যদি কোনো ইন্ডিভিজুয়ালকে আমি বন্ড কিনে থাকি ইন্ডিভিজুয়ালের। দ্যাট ইজ হাউ অ্যাকচুয়ালি উই ক্যান ক্যালকুলেট আওয়ার অ্যামোর্টাইজড কস্ট মডেল আন্ডার ফাইন্যান্সিয়াল অ্যাসেট। সো খেয়াল করে দেখেন, ফাইন্যান্সিয়াল অ্যাসেটের এই ক্যালকুলেশন গুলা কিন্তু আমরা এক্স্যাক্টলি আমরা ঠিক যেভাবে মানে একটু আগে ডিসকাশন করছিলাম একই রকম ভাবে আমরা এই অ্যামাউন্টটা চলে আসে। এখন আমি একটা ছোট জাস্ট ইলাস্ট্রেশনটা আপনাদের এন্ড থেকে একটু মানে গো থ্রু করতে বলবো এবং আনসারটা আমাকে একটু জানাতে বলবো। দ্যাটস ইলাস্ট্রেশন 4। এটা হচ্ছে আমার আমি একটা কোম্পানির শেয়ার পারচেস করেছি, মানে ইকুইটি ইনস্ট্রুমেন্ট আমি পারচেস করেছি, সেটার ট্রিটমেন্টটা কি হবে। ওকে, সো আই বিলিভ এটা আপনারা পারবেন, এবং সেই ক্ষেত্রে আমাদের সবকিছু প্রপারলি আপনারা অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা ডিটারমাইন করতে পারবেন। ওকে, সো কোয়েশ্চেনটা যদি আপনারা রিকোয়ারমেন্ট থেকে স্টার্ট করেন পড়া, সো ইউ উইল গেট আন্ডারস্ট্যান্ড যে আসলে এখানে আমার কি করতে হবে। শো দ্য ট্রিটমেন্ট টু রেকর্ড ইনিশিয়াল রেকগনিশন অফ দিস ফাইন্যান্সিয়াল অ্যাসেট। সো এখানে আমাকে আর আলাদা করে ডিটারমাইন করার কিছু নাই, এটা অলরেডি বলেই দিছে যে এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এবং আমাকে ইনিশিয়াল মেজারমেন্ট এবং সাবসিকুয়েন্ট মেজারমেন্ট দুইটাই করতে হবে। সো ইনিশিয়াল মেজারমেন্ট ফেয়ার ভ্যালুতে হবে, এটা নিয়ে আমার আসলে কোনো ডাউট নাই। আমি সাবসিকুয়েন্টলি এটাকে কোন ভ্যালুতে মেজার করব সেটা ডিপেন্ড করে, এটা আমি ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট আর লসে রাখবো না ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই তে রাখবো। এন্ড আমরা জানি ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই তে আমরা রাখবো যদি এটাকে আমি লং টার্ম হোল্ড করার পারপাসে শেয়ারে ইনভেস্ট করি, আর ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট আর লসে আমি রাখবো যদি এটাকে আমি ট্রেডিং পারপাসে আমি ইনভেস্ট করি। সো ওইটাই আমি দেখবো যে ওরা আসলে কি পারপাসে এটাকে অ্যাকোয়ার করেছিল। BV acquired $40,000 shares in another entity, তার মানে number of share acquired is 40,000, JK,
তার মানে ও বেসিক্যালি জেকে কোম্পানি শেয়ার পারচেজ করছে। সো আপনি হচ্ছে ভিভি, আর জেকে হচ্ছে আপনি যে কোম্পানির শেয়ার পারচেজ করেছেন, এবং আপনি পারচেজ করেছেন হচ্ছে মার্চ মাসে, এবং পারচেজ করেছেন হচ্ছে $2.68 পার শেয়ার। তাহলে আপনার মার্চ মাসে এই শেয়ারের মার্কেট ভ্যালু হচ্ছে $2.68। তার মানে 40,000 ইন্টু $2.68, এই অ্যামাউন্টটাই হবে আপনার ইনিশিয়াল মেজারমেন্ট। তাহলে কত আসে আপনাদের? 40,000 ইন্টু 2.68 যদি করেন এখানে 107,200. ইন্টু 2.68, এটা হচ্ছে আপনার ইনিশিয়াল মেজারমেন্ট। এটাকে আপনি যখন মেজার করবেন আপনার ডাবল এন্ট্রি কি দিবেন? ওকে, সো এটার ডাবল এন্ট্রি কি হবে? এটা ডাবল এন্ট্রি হবে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট ডেবিট অ্যান্ড ব্যাংক ক্রেডিট। এখন আসেন সাবসিকুয়েন্টলি আপনি কি করবেন। সাবসিকুয়েন্টলি আপনার এই 40,000 এর ভ্যালুটাই কত হয়ে যাচ্ছিল? ওরা কি বলছে সাবসিকুয়েন্টলি? এই 40,000 এর ভ্যালু $2.96। তাহলে $2.96, তাহলে কতটুকু বাড়লো আমার সাবসিকুয়েন্টলি ফেয়ার ভ্যালুর যে অ্যামাউন্টটা? 11,200। তাহলে এটা ডাবল এন্ট্রি কি হবে? অ্যাগেন ফাইন্যান্সিয়াল অ্যাসেট ডেবিট, যেহেতু ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে, অ্যান্ড আমরা এই অ্যামাউন্টটা এভাবেই প্রেজেন্ট করে দেখাই দিই। অ্যান্ড যেহেতু এটা আমার স্টেটমেন্ট অফ প্রফিট আর লসের পার্ট, ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট আর লসে হবে কেন? ওরা বলেই দিচ্ছে এখানে, খেয়াল করে দেখেন, দ্য শেয়ার ওয়ার ট্রেডিং অ্যাট, মানে এটা হচ্ছে ওরা ট্রেডিং পারপাসে পারচেস করেছিল, রাইট? এই যে ট্রেডিং পারপাসে ওরা পারচেস করেছিল। সো ফাইন্যান্সিয়াল অ্যাসেট ডেবিট, ইনভেস্টমেন্ট ইনকাম, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ক্রেডিট। সো ফাইন্যান্সিয়াল অ্যাসেট আমার ডেবিট, ও সরি, 11,200 অ্যান্ড ক্রেডিট এত। অ্যান্ড আমি যদি বলি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আপনি কত টাকা দেখাবেন, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আপনার অ্যাসেট হিসেবে যাবে হচ্ছে এই অ্যামাউন্টটা। সেটা কিভাবে আসছে? আপনি যদি দেখেন এইটা প্লাস ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেই বাড়লো, এই যে 118,400। সো দ্যাট ইজ দ্য পার্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেটকে আমরা কিভাবে রেকগনাইজ করব। আমি কি বুঝতে পারছি কথাটা? সো এখানে নতুন করে কিন্তু কিছু আমরা বলছি না। সো যে কথাগুলো আমরা এতক্ষণ বলছিলাম সেটাকেই আমরা একটু স্ট্রাকচার করে প্ল্যান করার মানে ট্রাই করছি, যে এটার ইমপ্লিমেন্টেশনটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমরা কিভাবে করব। সো যদি এটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন, খেয়াল করে দেখেন আমরা ঠিক যে কথাটা বলছিলাম এই কথাটাই এখানে ওরা টেবিল আকারে সুন্দর করে আনসারটা দেওয়া আছে। সো ইটস নট দ্যাট মাচ ক্রিটিক্যাল পার্ট। আমরা এই কোয়েশ্চেনটা একটু পরে করব, ইলাস্ট্রেশন 5টা আমরা একটু পরে করব। বাট বিফোর দ্যাট আমরা যেহেতু ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিসটা অলরেডি কভার করেছি, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস এর একটা কোয়েশ্চেন, অ্যামোর্টাইজ টেবিলের একটা কোয়েশ্চেন আমরা একটু করে ফেলার ট্রাই করি। এবং এখানে কিছু ইস্যু কস্ট আছে, কিছু মানে ট্রানজেকশন কস্ট আছে যেটাকে বেসিক্যালি আমরা কনসিডার করতে পারবো। ওকে, এবং আমরা একটা জিনিস একটু মনে রাখবো, যেহেতু আমরা অ্যাগেইন আমি ডিসক্লেমার দিয়েই দিলাম এটা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, বাট এক্সামে হয়তো বা এভাবে ডিসক্লেমার নাও পেতে পারেন। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইজ ইট ফাইন্যান্সিয়াল অ্যাসেট or financial liability, and whenever you will read out the questions আপনি বুঝেই যাবেন it's a financial asset or liability. That's very simple part. So আপনি illustration 3টা একটু পড়েন and please let me know did you guys understand যেটা কিভাবে করবেন।
A company issues a $30,000 3-year 7% redeemable bond at a discount of 10% with issue cost of $1,000. খেয়াল করে দেখেন, এখানে ডিসকাউন্ট আছে, এখানে ইস্যু কস্ট আছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা আপনার ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, বিকজ ইউ আর ইস্যুইং বন্ড, নট ইউ আর ইনভেস্টিং অন বন্ড। এবং এখানকার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 30,000, মানে গ্রস প্রসিড, টোটাল প্রসিড। এখান থেকে আমার ডিসকাউন্টটাও আমাকে কনসিডার করতে হবে, প্লাস এখান থেকে আমার ইস্যু কস্টটাও বাদ দিতে হবে। দেন আমরা কুপন রেট পেলাম 7%, দ্যাট উই উইল কনসিডার অ্যাজ ইন্টারেস্ট পেমেন্ট। আর নাও উই নিড দ্য ইফেক্টিভ রেট। কোয়েশ্চেনে দেখবো ইফেক্টিভ রেটটা দেওয়া আছে কিনা। আহ এরপরের লাইনটা আমরা পড়ি, দ্য বন্ড ইজ রিডিমেবল অ্যাট আ প্রিমিয়াম অফ 1297, দ্যাট উইল অটোমেটিক্যালি উইল বি ডান। যে এটা যখন আমরা দেখবো যে আমার ক্লোজিং ব্যালেন্সটা 1297 অ্যাড হয়ে যাবে আমাদের এই ঠিক নেট প্রসিডের যে অ্যামাউন্টটা থাকবে। And then the last point, effective interest rate is 14%. So we got all our information. এখানে আমার ওই ডিটেলস ক্রস চেকিং এ যাওয়ার দরকার নেই, কেননা আমরা এর আগেও বলেছি যে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটির ক্ষেত্রে অনেকটা ডিফল্ট মেজারমেন্ট সাবসিকুয়েন্টলি অ্যামোর্টাইজড কস্টেবলই হয়, কেননা আমরা লোন নোট ইস্যু আসলে ট্রেডিং পারপাসে খুব একটা আমরা দেখবো না আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এখানে। সো অটোমেটিক্যালি এটা অ্যামোর্টাইজ কস্ট টেবিলের পয়েন্টই চলে আসবে, পার্সপেক্টিভ থেকে চলে আসবে। বাট এটার ফার্স্ট কাজ কিন্তু আমার আসলে অ্যামোর্টাইজ টেবিল করা না, ফার্স্ট কাজ হচ্ছে এটা নেট প্রসিডটা বের করা। খেয়াল করে দেখবেন এটার নেট প্রসিডটা আমার কত হবে। সো আমরা যদি আমাদের পুরো কোয়েশ্চেনটার এখানে একটা সামারি নিয়ে আসি, কোম্পানি এত ইস্যু করেছে, এফেক্টিভ রেট এত, এটা এটা ব্লা 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 সব। এখন নেট প্রসিডটা কত হবে খেয়াল করে দেখেন। ফার্স্টে আমাকে ডিসকাউন্টটা বাদ দিতে হবে। সো এটা হচ্ছে আমার ফেস ভ্যালু, সেখান থেকে আমি 10% ডিসকাউন্ট বাদ দিব, দ্যাট মিনস 10% অন $30,000, অ্যান্ড দেন আমরা আমাদের ইস্যু কস্টটা বাদ দিব। তাহলে এই 30,000 থেকে আমার যত ধরনের ট্রানজেকশন কস্ট আছে বাদ দেওয়ার পর যে নেট প্রসিডটা আসবে, এই নেট প্রসিডটাই হচ্ছে আমার ফেয়ার ভ্যালু অফ লায়াবিলিটি। আমি কি বুঝতে পারছি কথাটা? এই নেট প্রসিডটাই বেসিক্যালি হচ্ছে আমার লায়াবিলিটির ওপেনিং ব্যালেন্স। এই প্রেজেন্ট ভ্যালুটাই হচ্ছে আমার লায়াবিলিটির ওপেনিং ব্যালেন্স, যেটা আমরা অ্যামোর্টাইজড কস্ট টেবিল অ্যামাউন্টের সাথে, খেয়াল করে দেখবেন অ্যামোর্টাইজড কস্ট টেবিল অ্যামাউন্টের সাথে আমরা এই অ্যামাউন্টটাকে কনসিডার করব ওপেনিং ব্যালেন্স হিসাবে। এই যে, সো আপনি দেখেন আমি কিন্তু জাস্ট সেল রেফারেন্স নাম্বার দিয়েছি। ওকে, সেটা অলওয়েজ মনে রাখবেন যে আমার ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস এর সাথে যদি কোনো ট্রানজেকশন কস্ট থাকে, সেই কস্ট গুলাকে আমরা ইনিশিয়ালি ডিডাক্ট করে নেট প্রসিড যেটা বের করি, দ্যাট শুড বি কনসিডার্ড অ্যাজ দ্য ওপেনিং ব্যালেন্স, অ্যান্ড আমার এই ইন্টারেস্ট যে ইফেক্টিভ ইন্টারেস্টের যে অ্যামাউন্টটা, দ্যাট উইল বি ক্যালকুলেটেড অন ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অন ওপেনিং ব্যালেন্স। সো যেটা আমরা সবাই জানি কম বেশি, সো এটার আসলে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মোটামুটি ক্লিয়ারই আছে। এখন আমরা যে কথাটা বলছিলাম আমার রিপেয়েবল অ্যামাউন্টটা কত, এটা আমরা এখান থেকেই বলছিলাম যে যেহেতু আমার 1297 প্রিমিয়ামে হবে, তার মানে 30,000 এর সাথে 1297, এই যে খেয়াল করে দেখেন 1297, এটা আমি অ্যাড করলে 3 বছর পর আমার ক্লোজিং ব্যালেন্স এটি হয় কিনা, এটা আমরা একটা ক্রস চেক করে দেখবো, জাস্ট আর রিকনসিলিয়েশনের মতো, যে অ্যাকচুয়ালি 3 বছর শেষে, যদিও আমার কোয়েশ্চেনে 3 বছরের এই ক্যালকুলেশন গুলো কখনোই চাবে না, এত ডিটেলস ক্যালকুলেশন কখনোই এক্সামিনার আমার কাছ থেকে এক্সপেক্ট করবে না। ম্যাক্সিমাম আমি হয়তো বা সেকেন্ড ইয়ার পর্যন্ত ক্যালকুলেট করতে পারি, জাস্ট টু ক্লাসিফাই বিটুইন কারেন্ট লায়াবিলিটি অ্যান্ড নন কারেন্ট লায়াবিলিটি। বাট মোস্ট অফ দ্য কেসে আমরা আসলে আমাদের এই 3 বছরের ক্যালকুলেশন গুলো দেখাচ্ছি জাস্ট আপনাদের একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিংটা, ডিটেলস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। বাট আপনি যখন এক্সামের কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করা দেখবেন, দেখবেন পার্টিকুলার ওই অ্যাকাউন্টিং ইয়ারের রিলেটেড কোয়েশ্চেনই আপনাকে করবে। সো এখানে খুব কমপ্লিকেটেড কিছু থাকবে না আপনাদের এক্সামে। এখন আমরা আমাদের অ্যামোর্টাইজ টেবিলে চলে যাই। এই অ্যামোর্টাইজ টেবিলে আমরা আসলে কি করব, অ্যামোর্টাইজ টেবিলের যে কাজটা আমরা করব, আমরা ওপেনিং ব্যালেন্স হিসাবে নিব হচ্ছে আমার নেট প্রসিডটাকে। দ্যাটস মাই ফার্স্ট প্রায়োরিটি থিং। নেট প্রসিড কত? 26,000, দ্যাট ইজ কামিং ফ্রম মাই নেট প্রসিড। এটার সাথে আমার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কত? 14%, যেটা আমরা আমাদের কোশ্চেন থেকে পেয়েছি। যেই অ্যামাউন্টটা চলে যাবে হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসেস। এই কলামটা স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের ব্যালেন্স। তো আমরা এটা নিচে লিখেও রাখতে পারি, অথবা ডান দিকে এটা আসলে বলাও আছে যে কত অ্যামাউন্ট স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে যাবে, কত অ্যামাউন্ট স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যাবে। সো এটা নিয়ে আসলে আলাদা করে ওইরকম কোনো কনফিউশন করার কিছু নাই।
দেন এই অ্যামাউন্টটা কিভাবে আসছে খেয়াল করে দেখেন, 26,000 ইন্টু 14%, and এই যে 2,100 প্রতি বছর, দ্যাট উইল রিমেইন কনস্ট্যান্ট। এটা আমার 7% হবে অলওয়েজ অন কুপন রেট, অলওয়েজ অন নমিনাল ভ্যালু। তার মানে 7% অন 30,000, 30,000ও কখনো চেঞ্জ হয় না, কুপন রেটও কখনো চেঞ্জ হয় না। দ্যাট ইজ ওয়াই আমার এই এই পেমেন্ট এর এই যে কলামটা, that will always remain constant on the face value at coupon rate। তাহলে ক্লোজিং ব্যালেন্স আমি কত দেখতেছি, 27,540। তার মানে আমার একটা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি যেটা আমার বছরের শুরুতে ভ্যালু ছিল 26,000, যেটা ক্লোজিং ব্যালেন্সে আমি দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি হিসেবে আমি দেখাবো 27,540। এখানে আপনাদেরকে ম্যাক্সিমাম যেটা বলতে পারে যে এই 27,540 মধ্যে আমার কারেন্ট লায়াবিলিটি কত, নন কারেন্ট লায়াবিলিটি কত, জাস্ট এই ম্যাক্সিমাম ক্লাসিফিকেশনটা আপনাকে হয়তো বা বের করার জন্য সেকেন্ড ইয়ারেরটা করতে হবে। এন্ড আমরা জানি এই 27,540 হচ্ছে পরবর্তী বছরের ওপেনিং ব্যালেন্স। অ্যাজ ইউজুয়াল এই ইফেক্টিভ ইন্টারেস্টটা অলওয়েজ আমার ওপেনিং ব্যালেন্সের উপর হবে, and that will remain same, and that is a closing balance at end of year 2। And now starting year 3, 29,295 plus effective rate at 14% minus coupon rate at 7%, and that is the whole part of 31,296। খেয়াল করে দেখেন এক্স্যাক্টলি এই কথাটাই আমরা বলছিলাম, 2 সেন্ট একটু কম আছে জাস্ট বিকজ অফ আমাদের হয়তো বা কোথাও ডেসিমালের জায়গার কারণে, দ্যাটস ইট। আদারওয়াইজ দ্যাট উইল রিমেইন দ্য সেম থিং। সো এখানে আপনি খেয়াল করে দেখেন যে আমার ওভারঅল ক্যালকুলেশন কিন্তু একই রকম, আমরা রিপিটেড ক্যালকুলেশন গুলো করছি। সো এখান থেকে আপনাকে এক্সামিনার আসলে কি জানতে চাবে, আপনাকে বলবে যে প্রতি বছর আপনার প্রফিট আর লসে কত যাবে, প্রফিট আর লসে যাবে এই অ্যামাউন্ট গুলো। ইয়ার 1-এ যাবে 3640, ইয়ার 2-তে যাবে 3855 অ্যাজ এন ইন্টারেস্ট এক্সপেন্স, যেহেতু এটা আমার ফাইন্যান্সিয়াল লাইবিলিটি, ফাইন্যান্স কস্ট। আর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কত টাকা যাবে, আমার এন্ড অফ ইয়ার 1 আমার ক্লোজিং লাইবিলিটি যাবে হচ্ছে 27,540। ম্যাক্সিমাম কি হতে পারে, এই ক্লোজিং লাইবিলিটির এই দুইটার মধ্যে ডিফারেন্স যেটা আছে, এটার মধ্যে আপনাকে হয়তো বা ক্যাটাগরি করতে হইতে পারে। সেটা কিভাবে, যে আপনার এই 1756 হচ্ছে আপনার কারেন্ট লাইবিলিটি, আর বাকি 27,540 থেকে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার নন কারেন্ট লাইবিলিটি। দ্যাটস ইট। মানে এখানে এর বেশি কিছু আসলে আর আসবে না। কেননা আমরা যেটা দেখতে জানি, আমরা জানি যে আমাদের মোস্ট অফ দা কেসে আমাদের ইয়ার 1 এর ব্যাপারটাই আসলে বলবে। সো ইয়ার 1 এর ব্যাপারটা যদি বলে, সো আলটিমেটলি আমার এখান থেকে ম্যাক্সিমাম কারেন্ট লাইবিলিটি কত, নন কারেন্ট লাইবিলিটি কত, এই ক্লাসিফিকেশনটা হয়তো বা আমাকে করে দিতে হবে। আদার দেন দ্যাট আমার সবকিছু উইল রিমেইন pretty simple, plain, straightforward, and that is a repetitive theme। আমি যেটা দেখতেছি যে আপনারা যদি একটা amortized table ভালো করে বোঝেন, that will help you financial asset, financial liability, and that amortized cost table will help you in IFRS 16 as well, lease obligation এর ক্ষেত্রে। So that's why it's a very important thing to understand the technique of amortized cost table। Please feel free to let me know, feel free to tell me if you have any challenges or any confusion to understand the concept of amortized cost model, because that is the most important part of your calculation। এটা ছাড়া বাকি ক্যালকুলেশন গুলো pretty much straightforward that you can easily calculate। So please, যদি amortized cost table কারো কোনো কনফিউশন থাকে, কারো কোনো প্রবলেম থাকে, প্লিজ প্লিজ আমাকে বলেন, আমরা আদারওয়াইজ নেক্সট টপিকে যেতে চাই। সো অ্যাজ মুরব্বীরা যেটা বলছে নীরবতা সম্মতির লক্ষণ, সো আপনারা সুন্দর করে বুঝতে পারছেন, দ্যাটস এ গুড পয়েন্ট। বাট এই জায়গাটা আমার একটা কোশ্চেন থাকে সবসময়, আপনারা যেভাবে চুপ হয়ে যান, বিকজ দ্যাট হাউ আই ইন্টারপ্রেট অর ইভালুয়েট দ্য সিচুয়েশনস। যে আপনি যখন একদম কমপ্লিটলি চুপ হয়ে যান, এটার মানে দুইটা হয় আসলে, হয় আপনি সব বুঝছেন, কোনো কনফিউশন নাই, অথবা আপনি কিছুই বুঝেন নাই, যেটা সেকেন্ডটা আমার জন্য খুব ডেঞ্জারাস। সো আই বিলিভ, লেটস হোপ ফর দ্য পজিটিভ থিং, আপনারা সব বুঝতে পারছেন।
এতটুকু পর্যন্ত আমরা যে কোশ্চেন গুলো করলাম, যে কনসেপ্ট গুলো কভার করলাম, দ্যাট ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট পার্ট। জাস্ট লাস্ট পয়েন্টটাই আমাদের আজকের লাস্ট টপিক, দ্যাট ইজ কনভার্টেবল লোন নোট। এটা হয়ে গেলেই আমাদের আলহামদুলিল্লাহ IFRS 9 is done, and that is a wrap up for IFRS 9 for financial reporting paper. So এর বেশি আসলে এখানে থাকবে না। Now let's get started with the convertible loan notes part. Now before starting the convertible loan notes, আমি একটু আপনাদের থেকে আসলে বেসিক ডেফিনেশনটা একটু বুঝতে চাই, লাইক হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট কনভার্টেবল লোন নোট। মানে কনভার্টেবল লোন নোট বলতে আসলে আপনারা কি বুঝেন? আপনারা একটু কাইন্ডলি আমাকে কেউ একজন গাইড করেন অথবা হেল্প করেন, সে হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং, আর ডিড ইউ হিয়ার ইট, যে কনভার্টেবল লোন নোট শুনছেন কিনা এর আগে কখনো, আর কনভার্টেবল ডেট একই জিনিস? আমাকে একটু বলেন যে আপনারা কনভার্টেবল ডেট অথবা কনভার্টেবল লোন নোট বলতে কি বুঝেন। আবরার ফায়াজ আছে, তাজওয়ার আছে, তন্ময় আছে, বাকিরা কই? তন্ময়, আপনি তো খুব কন্টেন্ট বানাইছিলেন মাঝখানে ফাইন্যান্স, একটু বলেন তো কনভার্টেবল লোন নোট বলতে আপনি কি বুঝেন? তন্ময় কি আছেন না বেড়ে গেছেন? স্যার, আপনি কিভাবে? স্যার, কনভার্টেবল লোন নোট মানে এখন যেটা নোট হিসাবে ইস্যু করতেছে কিন্তু ভবিষ্যতে এটাকে শেয়ার হিসাবে ট্রান্সফার করে ফেলতে পারবে এমন। ইয়াস, মানে দ্যাট এক্সাক্ট পয়েন্ট। মানে এখন আমি এটাকে লোন নোট হিসেবে ইস্যু করলাম, মানে ডেপ্ট হিসেবে ইস্যু করেছি, দ্যাটস অ্যাপারেন্টলি আ ডেপ্ট, বাট ইন ফিউচারে there is an option to convert it into equity share. Absolutely true, absolutely right, thank you so much. আমি তাজওয়ারের একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে যাই। তাজওয়ার, আপনি বললেন যে আমি কিভাবে বুঝলাম, আমরা কিভাবে বুঝলাম যে ইলাস্ট্রেশন 3টা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি। হ্যাঁ, যে কথাটা আমি আপনাদেরকে বলছিলাম কোয়েশ্চেনে কিন্তু আপনাদেরকে বলে দিবে না, আমি হয়তো বা বলে দিলাম এই কারণে আপনাদের কাছে মনে হচ্ছিল, বাট একটু নিজে পড়েন তো এই লাইনটা আবার, যে কোম্পানি ইস্যু করছে লোন নোট, যদি কোম্পানি লোন নোট ইস্যু করে এটা তার জন্য কি হবে, অ্যাসেট হবে নাকি লায়াবিলিটি হবে? ইস্যু করা মানে কি? কোম্পানি কি লোন নিচ্ছে না লোন দিচ্ছে? তাজওয়ার, আপনার মাইক্রোফোনে কি কোনো সমস্যা হচ্ছে? লোন নিচ্ছে, তাহলে যদি লোন নেয় মানে বড়োয়িং, তাহলে এটা তার জন্য কি হবে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট না ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি? ইয়া, সো থ্যাংক ইউ। সো নাও আমরা ঠিক যে কথাটা বলছিলাম, যে কনভার্টেবল লোন নোটের ক্ষেত্রে আবরার ফায়াজ যেই এক্সাম্পলটা অথবা যেই ডেফিনেশনটা বললো, পারফেক্টলি সেট, অ্যাবসলিউটলি এই কথাটাই আমরা বেসিক্যালি চিন্তা করছিলাম। সো তার মানে এইটাকে আমরা আসলে হাইব্রিড ইনস্ট্রুমেন্টও বলে থাকি। হাইব্রিড মানে কি? হাইব্রিড ইনস্ট্রুমেন্ট আমরা ওইটাকেই বলছি, অথবা আমি যে কোনো সময় যখন হাইব্রিড বলি, হাইব্রিড মিনস দ্যাটস এ কনসিস্ট অফ মোর দ্যান ওয়ান কম্পোনেন্ট, মানে যেখানে একটার বেশি কম্পোনেন্ট থাকে। সো এই কারণে কনভার্টেবল লোন নোটকে আমরা অনেক সময় হাইব্রিড ইনস্ট্রুমেন্ট বলি, কেননা apparently it is like a financial liability, apparently it is like a liability, but এইটার মধ্যে আমার দুইটা কম্পোনেন্টই কনসিস্ট অফ, দুইটা কম্পোনেন্টই এটার উপরে আসলে আছে। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি মানে ডেট, অ্যান্ড ইকুইটি মানে দ্যাটস দ্য কম্বিনেশন অফ বোথ ইনস্ট্রুমেন্ট, ডেট অ্যান্ড ইকুইটি। তাহলে যেহেতু কনভার্টেবল লোন নোটের মধ্যে ডেট পোর্শনও থাকে, ইকুইটি পোর্শনও থাকে, যেটুকু আমি ইকুইটিতে কনভার্ট করব আমি অপশন দিচ্ছি। সো দ্যাটস দ্য অ্যাপারেন্টলি দ্য ডেফিনেশন। কনভার্টেবল লোন নোট হচ্ছে লাইক আই অ্যাম ইস্যুইং লোন নোট, দ্যাট ইজ অপশন অফ কনভার্সন ইনটু ইকুইটি শেয়ারস। তো 3 বছর অথবা 5 বছর পর লোন নোট হোল্ডার যদি চায় এটাকে সে ইকুইটিতে কনভার্ট করতে পারে। সো যেহেতু ফিউচারে এই অপশনটা থাকে, and we assume that the loan note holder will exercise the power or exercise the option. So that is why it's a combination of both debt and equity. That is the reason we have to split between the debt portion
and the equity portion from the face value or nominal value of convertible loan note. যেমন আমার কনভার্টেবল লোন নোটের ভ্যালু যদি হয় 10 মিলিয়ন নমিনাল ভ্যালু, এই নমিনাল ভ্যালুর মধ্যে একটা পোর্শন আছে যেটা আমার ডেট পোর্শন সিগনিফিকেন্টলি, আর আরেকটা পোর্শন হচ্ছে আমার ইকুইটি পোর্শন, যেটা আমাকে ফার্স্টে বের করতে হবে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ উই হ্যাভ টু ডু উইথ কনভার্টেবল লোন নোট। ওকে, তাহলে আমরা ফার্স্টে কি করব, আমরা স্প্লিট করব যে আমার এই টোটাল ফেস ভ্যালুর মধ্যে, টোটাল প্রসিডের মধ্যে, টোটাল নমিনাল ভ্যালুর মধ্যে কতটুকু আমার ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, মানে কতটুকু আমার ডেট এন্ড কতটুকু আমার ইকুইটি। সো এটা আমরা কিভাবে করব আসলে? এইটা করার টেকনিকটা হচ্ছে, আমার এই যে আমি লোন নোটটা ইস্যু করলাম, কনভার্টেবল লোন নোটটা ইস্যু করলাম, এটার এগেনস্টে আমি কি করব, প্রতি বছর আমি ইন্টারেস্ট দিয়ে যাব এবং এন্ড অফ ইয়ার 3 অথবা 5 আমি এটার রিডিমশনটা নিব। তার মানে এখানে আমি স্প্লিট করব এইভাবে, আমার এই প্রত্যেকটা বছরের যে ইন্টারেস্ট এবং এন্ড অফ ম্যাচুরিটি ডেটকে আমরা রিডিমশন কনসিডার করে, অ্যাজিউম করে আমি এটার প্রেজেন্ট ভ্যালুটা বের করব। সে ফর এক্সাম্পল, আমার কনভার্টেবল লোন নোটের নমিনাল ভ্যালু 10 মিলিয়ন। এখন আমি এটার রেসপেক্টিভ ইন্টারেস্ট পেমেন্ট, রেসপেক্টিভ ডিসকাউন্ট ফ্যাক্টর ক্যালকুলেট করে দেখলাম, এটার প্রেজেন্ট ভ্যালু আসে হচ্ছে আমার সে ফর এক্সাম্পল 9.5 মিলিয়ন। তার মানে এই যে 10 মিলিয়ন, এই 10 মিলিয়ন হচ্ছে আমার টোটাল প্রসিড, মানে ব্যাংক আমি ডেবিট হচ্ছে 10 মিলিয়ন, এর মধ্যে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি হচ্ছে 9.5 মিলিয়ন প্রেজেন্ট ভ্যালু অফ ডেট যেটা, আর বাকিটুকু হচ্ছে আমার ইকুইটি, যেটাকে আমরা বলি আদার কম্পোনেন্ট অফ ইকুইটি। আমি আবারও বলছি কথাটা, আমার যে টোটাল, আমি এই ম্যাথটা করব, আমি যে টোটাল 10 মিলিয়ন অফ প্রসিড পেলাম বাই ইস্যুইং কনভার্টেবল লোন নোট, এই 10 মিলিয়নটাকে এখন আমরা স্প্লিট করব, ব্রেক করব বিটুইন ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, মানে বিটুইন ডেট অ্যান্ড ইকুইটি। এটা কিভাবে করব, আমি এই 10 মিলিয়নের এগেনস্টে যে ইন্টারেস্ট দিব প্রতি বছর, সে রেসপেক্টিভ ক্যাশ ফ্লো, রেলেভেন্ট ক্যাশ ফ্লো প্লাস এটার রেসপেক্টিভ এফেক্টিভ ইন্টারেস্ট রেট, এই দুইটাকে কনসিডার করে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ ডেট বের করব। যে প্রেজেন্ট ভ্যালু অফ ডেট আমি বের করলাম, দ্যাট ইজ মাই ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি। এটা অ্যাপারেন্টলি আমরা একটা এক্সাম্পল বললাম যে ইট ইজ কামিং 9.5 মিলিয়ন। তার মানে এই 10 মিলিয়নের মধ্যে 9.5 মিলিয়ন হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু অফ ডেট, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, আর 0.5 মিলিয়ন হচ্ছে আমার ইকুইটি। এই যে 0.5 মিলিয়ন আমার ইকুইটি আসলো, এই ইকুইটিটাকেই আমরা বলি আদার কম্পোনেন্ট অফ ইকুইটি, যেটা স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে আমরা একটা কমপ্লিটলি সেপারেট কলাম হিসেবে অ্যাড করি। এই কম্পোনেন্টটাকে আমরা আমাদের শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, রিভ্যালুয়েশন রিজার্ভ, রিটেন আর্নিংস, এটার সাথে আমরা আদার কম্পোনেন্ট অফ ইকুইটি ডিউ টু কনভার্টেবল লোন নোট, এইটার জন্য আমরা একটা সেপারেট কলাম অ্যাড করব, এন্ড সেখানে আমার এই 0.5 মিলিয়নটা রেকর্ড করব আন্ডার দ্য ইকুইটি সেকশনস। সো দ্যাট ইজ স্টেপ 1। আমাকে স্প্লিট করতে হবে যে আমার এই কনভার্টেবল লোন নোটের কতটুকু ডেট, কতটুকু ইকুইটি, এইটা আমার মেইন কাজ এই কনভার্টেবল লোন নোটের জন্য। এই কাজটা যখন হয়ে যাবে, এই কাজটা হয়ে যাওয়া মানে হচ্ছে আমার এই কনভার্টেবল লোন নোটের সিগনিফিকেন্ট কাজ ডান। নেক্সট যে কাজটা, সেটা অলরেডি আমরা বাকি কোশ্চেনের ক্ষেত্রে যেভাবে করতাম ঠিক একই রকম এখানে হবে। সেকেন্ড কাজটা হচ্ছে, আমি ওই যে প্রেজেন্ট ভ্যালু অফ ডেট যেটা পেলাম, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি 9.5 মিলিয়ন, এটাকে আমরা ওপেনিং ব্যালেন্স অফ ডেট ধরে, প্রেজেন্ট ভ্যালু অফ ডেট ধরে আমরা এটার উপর এখন অ্যামortized কস্ট টেবিল করব। অ্যামortized কস্ট টেবিল আমরা কিভাবে করব, এই 9.5 মিলিয়ন হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্স, এটার উপর আমার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট চার্জ হবে ফাইন্যান্স কস্ট হিসেবে, এটার উপর আমার কুপন রেট যেটা যেটা আমার একটু আগে আমরা প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করার জন্য ক্যাশ ফ্লো হিসেবে কনসিডার করলাম, যেটা উইল রিমেইন কনস্ট্যান্ট ওভার দ্য নেক্সট 3 or 5 ইয়ার্স, সেই ক্যাশ ফ্লোটা আমরা বাদ দিব। বাদ দেওয়ার পর আমরা ক্লোজিং ব্যালেন্স পাবো, এন্ড এই ক্লোজিং ব্যালেন্সটা আবার নেক্সট ইয়ারের জন্য ওপেনিং ব্যালেন্স হবে। দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। তাহলে আপনারা যখন কোয়েশ্চেনে কনভার্টেবল লোন নোটের কোয়েশ্চেন পাবেন, আপনি তো আর এটা বের করবেন না যে এটা কনভার্টেবল লোন নোট কিনা। আপনাদের তো আর একটা ফাইন্যান্স এক্সাম না, আপনাকে এক্সামিনার বলেই দিবে যে এটা কনভার্টেবল লোন নোট। তখন আপনার কাজ ফার্স্টে কি হবে, ফার্স্ট কাজটা হবে হচ্ছে আপনার এই কনভার্টেবল লোন নোটের যেই প্রসিডটা, আপনার যে নমিনাল ভ্যালুটা, এই নমিনাল ভ্যালুটাকে
আপনাকে এখন স্প্লিট করতে হবে বিটুইন ডেপ্ট অ্যান্ড ইকুইটি। এই স্প্লিট করার জন্য আপনাকে বের করতে হবে প্রেজেন্ট ভ্যালু অফ ডেপ্ট, মানে ফেয়ার ভ্যালু অফ ডেপ্ট, প্রেজেন্ট ভ্যালু অফ ডেপ্ট। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ ডেপ্ট আপনি কিভাবে বের করবেন? প্রেজেন্ট ভ্যালু অফ ডেপ্ট আপনি বের করবেন হচ্ছে আপনার ওই যে কনভার্টেবল লোন নোট, এই কনভার্টেবল লোন নোটের যে ক্যাশ ফ্লো, দ্যাট মিনস আপনার রেলেভেন্ট ক্যাশ ফ্লো আপনার হচ্ছে 5%। এখানে আমরা জানি কুপন রেটটাই হচ্ছে আমার রেলেভেন্ট ক্যাশ ফ্লো। সো এখানে একটা জিনিস আমরা একটু বলি, আপনি আপনার ক্যাশ ফ্লো হিসাবে, রেলেভেন্ট ক্যাশ ফ্লো হিসাবে অলওয়েজ ইউ হ্যাভ টু কনসিডার দ্য কুপন রেট। বাট যখন এটাকে আপনার ডিসকাউন্টিং করতে হবে, প্রেজেন্ট ভ্যালুতে আনতে হবে, এই প্রেজেন্ট ভ্যালুতে আনার জন্য আপনাকে অলওয়েজ অ্যাপ্লাই করতে হবে ইফেক্টিভ রেটটা। সো আপনাকে কোয়েশ্চেনে যদি কুপন রেট এবং ইফেক্টিভ রেট দুটোই দেওয়া থাকে, আপনি অলওয়েজ মনে করবেন যে ফর ক্যালকুলেটিং দ্য ক্যাশ ফ্লো you have to consider the coupon rate, because coupon rate is the relevant interest payment, that is a relevant cash flow। আর যখন আপনি ডিসকাউন্টিং করবেন, অলওয়েজ রিমেম্বার আমরা যখন ডিসকাউন্টিং করি, দ্যাট শুড বি দ্য ইফেক্টিভ রেট, দ্যাট শুড বি দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, দ্যাট শুড বি দ্য কস্ট অফ ক্যাপিটাল, যেটা আমরা ইফেক্টিভ রেটের যে ডিসকাউন্ট ফ্যাক্টর সেটা নিব। ওকে, সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। তো এই হচ্ছে আপনার ফার্স্ট কাজ, আপনাকে ফার্স্টে প্রেজেন্ট ভ্যালু অফ ডেপ্ট বের করতে হবে, এবং এই যে ডিফারেন্সটা নমিনাল ভ্যালু মানে আমার কনভার্টেবল লোন নোটের যে প্রসিড এবং প্রেজেন্ট ভ্যালু অফ ডেপ্ট, এই দুটার ডিফারেন্সটাকেই আমরা বলি হচ্ছে ইকুইটি, আদার কম্পোনেন্ট অফ ইকুইটি। এটা হচ্ছে ফার্স্ট কাজ আপনার, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক ওভার হিয়ার। সেকেন্ড, আপনি যেটা করবেন, এইটা করার পর আপনার যে প্রেজেন্ট ভ্যালু অফ ডেপ্ট আসলো, এটা আপনার জন্য ফাইন্যান্সিয়াল লাইবিলিটি, এবং দ্যাট কভার্স আন্ডার দ্য অ্যামortized কস্ট মডেল, যেটা আমরা এর আগেও বলেছি ফাইন্যান্সিয়াল লাইবিলিটির ক্ষেত্রে দ্য ডিফল্ট পার্ট ইজ অ্যামortized কস্ট মডেল, বিকজ এটা অটোমেটিক্যালি চুজেন হয়েই আসে। সো সেই ক্ষেত্রে এখন আপনার এই ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস এর জন্য আপনাকে অ্যামortized কস্ট টেবিলটা করতে হবে, and we know how to do the amortized cost table। আপনার ওপেনিং ব্যালেন্স হবে ওই যে প্রেজেন্ট ভ্যালু অফ ডেপ্ট আপনি যেটা বের করলেন সেটা, এটার উপর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আপনি চার্জ করবেন, এন্ড দেন আপনি যতটুকু ইন্টারেস্ট কুপন রেটে পে করছেন সেটা মাইনাস করবেন, দেন ইউ উইল গেট দ্য ক্লোজিং ব্যালেন্স। পরের বছরের জন্য এটা আবার ওপেনিং ব্যালেন্স, then that will going like forward again and again। So that is the process how to provide the accounting treatment for convertible loan notes। So এর বেশি আপাতত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ কনভার্টেবল লোন নোট রিলেটেড কোনো কিছু আসবে না, দ্যাট ইউ গাইজ উইল কভার ইন লাইক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট F9, যেটাকে আমরা আগে বলতাম, ওইখানে কনভার্টেবল লোন নোট, অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে কনভার্টেবল লোন নোট, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলোর ব্যাপারে অনেক ডিটেলস কথা বলা আছে। হোপফুলি ইউ গাইজ উইল আন্ডারস্ট্যান্ড অন দ্যাট পয়েন্ট। সো আমরা একটা ছোট ইলাস্ট্রেশন শেষ করবো আজকে ইনশাল্লাহ on convertible loan note. If we can complete the illustrations properly, and we are done with IFRS 9 for today, and আজকের জন্য এখানে আমরা ক্লাস শেষ করতে পারবো। সো বিফোর স্টার্টিং ফ্রম মাই পার্ট, আমি যেহেতু একটা ছোট ওভারভিউ আপনাদেরকে দিচ্ছিলাম, আপনারা একটু কাইন্ডলি কোশ্চেনটা গো থ্রু করেন, ট্রাই করেন ওয়ার্কিংটা একটু বের করার, লিস্ট প্রেজেন্ট ভ্যালুটা বের করার, দেন আই উইল স্টেপ ইন।
সো আই বিলিভ আপনারা কোশ্চেনের রিকোয়ারমেন্ট দিয়ে শুরু করেছেন আগে, অ্যান্ড ইফ ইউ স্টার্ট উইথ দ্য রিকোয়ারমেন্ট, আপনি দেখেন আপনাকে ঠিক এই কথাটাই বলবে আমরা এতক্ষণ যে রিকোয়ারমেন্ট গুলো নিয়ে কথা বললাম। সো দ্য স্প্লিট অফ দ্য কম্পাউন্ড ইনস্ট্রুমেন্ট, সো এটাকে আমরা হাইব্রিড অথবা কম্পাউন্ড ইনস্ট্রুমেন্ট বলি, বিটুইন ডেপ্ট অ্যান্ড ইকুইটি। তার মানে আপনাকে এই কম্পাউন্ড ইনস্ট্রুমেন্টটাকে স্প্লিট করতে হবে বিটুইন ডেপ্ট অ্যান্ড ইকুইটি। এটা আমরা অলরেডি বললাম যে দ্যাট ইজ স্টেপ 1। ঠিক এখানে খেয়াল করে দেখেন এই কথাটা এখানে বলা আছে, স্প্লিট debt and equity and the treatment of the debt portion in the first year। তার মানে জাস্ট ফার্স্ট ইয়ারে আপনার ডেট পোর্শন কত হবে, মানে ডেট পোর্শনের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কত কি হবে, দ্যাটস ইট। ওকে, সো তার মানে এখানে আসলে ওইরকম ভাবে ক্রিটিক্যাল কিছুই না, আমরা ঠিক যে আলোচনাগুলো করছিলাম সেটা রিলেটেড অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে এখানে করতে হবে। এখন আমরা একটু কোয়েশ্চেনটা পড়ি। কিউ ইস্যুড 10 million 5% কনভার্টেবল বন্ড $1 2015 on 1st January 2010। তার মানে হচ্ছে বেসিক্যালি 5 বছরের রিডিমশন, এটা বোঝাই যাচ্ছে, কারণ 2010-এ ইস্যু করেছে এবং এটা বেসিক্যালি রিডিমশন হবে হচ্ছে 2015-এ। এবং আমি যদি অ্যামাউন্ট গুলা একটু ক্লিয়ার করি, 10 মিলিয়ন হচ্ছে নাম্বার অফ মানে কনভার্টেবল লোন নোট, প্রতিটা নমিনাল ভ্যালু হচ্ছে $1 করে, তার মানে 10 মিলিয়ন ডলারই, যেটার কুপন রেট হচ্ছে 5%। সো দ্যাট উই অলরেডি নো হাউ টু অ্যাপ্লাই দ্য কুপন রেট, and we know at first we have to like identify the present value of debt, and এই 10 মিলিয়নের মধ্যে যতটুকু প্রেজেন্ট ভ্যালু অফ ডেপ্ট আছে ততটুকুই হচ্ছে আমাকে বেসিক্যালি কনসিডার করতে হবে লায়াবিলিটি হিসাবে, আর বাকিটুকু অটোমেটিক্যালি ব্যালেন্সিং ফিগারটা হয়ে যাবে ইকুইটি। এবং আমি এই যে 10 মিলিয়ন যেটা দেখাচ্ছি এটাকে নন কারেন্ট লায়াবিলিটি হিসেবে দেখাইছি এবং ব্যাংকে আমি ডেবিট করছি, সেটা আসলে পারফেক্টলি ট্রু হয় নাই, রাইট হয় নাই, কেননা আইএফআরএস 9-এ আমাকে এই পোর্শনটা বলছে এটা আমাকে স্প্লিট করতে হবে বিটুইন ডেপ্ট অ্যান্ড ইকুইটি। and the 5% interest paid has charged to finance cost। এখন খেয়াল করে দেখেন এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। ও কি করেছে, ও 5% অলরেডি চার্জ করেছে, বাট ওর কিন্তু 5% চার্জ করার কথা না, ওর চার্জ করার কথা হচ্ছে ইফেক্টিভ রেটটা। তার মানে অনেক সময় আপনারা এক্সামে দেখবেন এই কথাটা, যে ও যতটুকু চার্জ করেছে তার তো রেকর্ড অলরেডি হয়ে গিয়েছে, এখন ওকে যেটা করতে হবে ওকে জাস্ট অ্যাডিশনাল অ্যামাউন্টটুকু ফাইন্যান্স কস্ট হিসেবে চার্জ করতে হবে। সো এই পয়েন্টটা একটু মাথায় রাখবেন, যদি এখানে একদমই কিছু না বলতো তার মানে পুরো 7%ই চার্জ হয়ে যেত, বাট এই 7%-এর মধ্যে কিন্তু ও 5% অলরেডি চার্জ করেছে, তার মানে বাকিটুকু এখন আমাকে চার্জ করতে হবে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। এরপরের লাইনটা খেয়াল করেন, দ্য মার্কেট রেট অফ ইন্টারেস্ট ফর সিমিলার বন্ড উইথ 5 years টার্ম বাট নো কনভার্সন ইজ 7%, যে কথাটা আমরা একটু আগেই বলছিলাম। তাহলে কুপন রেট হচ্ছে আমার 5% আর ইফেক্টিভ রেট হচ্ছে আমার 7%। তার মানে এই 7%-এর এখন আমার ডিসকাউন্ট রেট লাগবে। এখানে খেয়াল করে দেখেন ওরা আপনাকে ডিসকাউন্ট রেটটা দিয়ে দিয়েছে। সো এখানে দুই ধরনের রেট আপনাকে দিয়েছে, একটা হচ্ছে অ্যানুইটি রেট আর একটা হচ্ছে ডিসকাউন্ট রেট। ডিফারেন্সটা কি দুইটার মধ্যে, আমরা একটু ডিফারেন্সটা বুঝি। ডিফারেন্সটা হচ্ছে ডিসকাউন্ট রেটটা হচ্ছে কোন একটা বছরের প্রেজেন্ট ভ্যালু রেট, যেটা মানে একটা বছরের যেই রেটটা, এবং ডিসকাউন্ট রেটটা আমরা কখন অ্যাপ্লাই করি, কখন ইউজ করি, যখন আমার প্রতি বছরের ক্যাশ ফ্লোটা ডিফারেন্ট হয়। যেমন আমি যদি বলি ইয়ার 1-এ 10,000, ইয়ার 1-এর ডিসকাউন্ট রেট আমি অ্যাপ্লাই করলাম, ইয়ার 2-তে 12,000, তখন ইয়ার 2-এর আবার ডিসকাউন্ট রেট আমাকে ইউজ করতে হবে। তার মানে ডিসকাউন্ট রেটটাই মোস্ট অফ দ্য টাইম ইউজ হয় যতক্ষণ পর্যন্ত না এটা কিস্তির কোন একটা অ্যামাউন্ট হয়, মানে অ্যানুইটির কোন একটা অ্যামাউন্ট হয়। অ্যানুইটি মানে হচ্ছে কিস্তি, যেটাকে আমরা বলি ইনস্টলমেন্টের মতো। যখন আমার প্রতি বছরের অ্যামাউন্টটা ক্যাশ ইনফ্লো আর ক্যাশ আউটফ্লোটা সেম হবে, মানে সেম টাইম পর পর অ্যারাইজ করবে, তখন আমরা আমাদের এই প্রতি বছরের ডিসকাউন্ট ফ্যাক্টর ইউজ না করে এটার কিউমুলেটিভ যে ডিসকাউন্ট ফ্যাক্টর, দ্যাট ইজ কল্ড অ্যানুইটি ফ্যাক্টর, আমরা অ্যানুইটি ফ্যাক্টরটা ইউজ করতে পারি। অ্যানুইটি ফ্যাক্টরটা কিভাবে আসে? অ্যানুইটি ফ্যাক্টরটা আসে এই প্রতি বছরের ডিসকাউন্ট ফ্যাক্টর গুলাকে অ্যাড করলে, কিউমুলেট করলে যে রেটটা আসবে এটাকে আমরা বলি অ্যানুইটি ফ্যাক্টর। আমরা এটা একটু দেখবো না, বাট এটা আসলে আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর জন্য খুব রেলেভেন্ট না, বাট এতটুকু আমরা এখান থেকে ক্লিয়ার যে আমার ডিসকাউন্টিং করতে হবে 7%-এ, আমার ইন্টারেস্ট যে অ্যামাউন্টটা এটার ক্ষেত্রে আমরা অ্যানুইটি ফ্যাক্টর ইউজ করতে পারবো, আর ইয়ার 5-এর যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমি রিসিভ মানে আমি প্রসিডটা রিসিভ করব,
সেই অ্যামাউন্টটা বেসিক্যালি আমাকে যে অ্যামাউন্টটা পে করতে হবে সেই অ্যামাউন্টটার ডিসকাউন্ট রেট হবে হচ্ছে 0.713। সো অ্যানুইটি রেট এবং ডিসকাউন্ট রেটের মধ্যে ডিফারেন্সটা কি? অ্যানুইটি রেট হচ্ছে আমি যদি বলি 5 বছরের কিউমুলেটিভ ডিসকাউন্ট রেটটাই হচ্ছে অ্যানুইটি রেট। আর ডিসকাউন্ট রেটটা কি? প্রতি বছরের যে ইন্ডিভিজুয়াল ডিসকাউন্ট রেট, প্রতি বছরের যে ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট ভ্যালু রেট, এটাকে আমরা বলি ডিসকাউন্ট রেট। তাহলে এখন আমার ফার্স্ট কাজ কি করতে হবে? ফার্স্ট কাজটা আমাকে স্প্লিট করতে হবে। খেয়াল করে দেখেন, স্প্লিট করতে হবে। যে কথাটা আমি একটু আগে বলছিলাম যে ডিসকাউন্ট রেট এন্ড অ্যানুইটি রেট, এই যে অ্যামাউন্টটা আসছে এটা কিন্তু আমার অ্যানুইটি রেট। হ্যাঁ, খেয়াল করে দেখেন ওরা কিন্তু আমাকে অ্যানুইটি রেট বলেই দিচ্ছে। অ্যানুইটি রেট কত বলছে ওরা? 4.1। এই যে আপনি যদি দেখেন 4.1, তার মানে এই সবগুলোকে যোগ করলে কিন্তু 4.1ই আসে। খেয়াল করে দেখেন, তার মানে আমার এই প্রতি বছরের যে ফ্যাক্টর গুলা এটাকে আমরা বলি ডিসকাউন্ট ফ্যাক্টর, এবং এই সবগুলোকে কিউমুলেট করলে যেটা হয় এটা হচ্ছে আমার ইয়ার 5 এর অ্যানুইটি ফ্যাক্টর। যদি এটা আমি ইয়ার 4 এর বলি তাহলে ইয়ার 4 পর্যন্ত আমি যোগ করব, যদি ইয়ার 3 পর্যন্ত বলি ইয়ার 3 পর্যন্ত অ্যানুইটি ফ্যাক্টর। সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি। সো আমরা আমাদের প্রেজেন্ট ভ্যালুটা আগে বের করব। প্রেজেন্ট ভ্যালু আমরা কিভাবে বের করব? আমরা ক্যাশ ফ্লো হিসাবে নিব কুপন রেট, যেটা আমরা একটু আগেই বললাম যে আমাদের যে নমিনাল ভ্যালু এটার 5% হবে হচ্ছে আমার ক্যাশ ফ্লো। প্রতি বছর আমি 5% করে পে করব। তাহলে এই 5% করে যে আমি পে করব এইটার প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর হচ্ছে আমার ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3। এবং আমরা জানি হাউ টু ক্যালকুলেট দ্য ডিসকাউন্ট ফ্যাক্টর। এটার যদি ফর্মুলাটা আপনাদের মনে না থাকে আমরা একটু এখানে বলে দিই, এটা আপনাদের সবারই মনে থাকার কথা। 1 প্লাস আর টু দি পাওয়ার মাইনাস এন। এখানে সরি 1 প্লাস হবে এখানে, সরি, এখানে আর সমান সমান হচ্ছে আর ইজ ইকুয়াল টু ইফেক্টিভ রেট or cost of capital, okay, or required rate of return, and n সমান সমান হচ্ছে number of year or period. That's it. Okay, so that is how actually we can calculate. আপনি দেখবেন এই প্রত্যেকটার ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে। 1 প্লাস আর, আর মানে হচ্ছে এই 7%, and আমি জাস্ট এই প্রতি বছরটাকে এখান থেকে সেল রেফারেন্স করেছি। দ্যাটস ইট। এখন আপনি যখন দেখলেন যে আমার 10 মিলিয়ন হচ্ছে টোটাল প্রসিড, এইটার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 9.17 মিলিয়ন, মানে হচ্ছে 91,79,960। তার মানে এই 10 মিলিয়ন হচ্ছে টোটাল প্রসিড, এটার মধ্যে 9.17 মিলিয়ন হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু অফ ডেট। প্রেজেন্ট ভ্যালু অফ ডেট দ্যাট মিনস আ ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি। তাহলে এই দুটার যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাই হচ্ছে আমার আদার কম্পোনেন্ট অফ ইকুইটি। খেয়াল করে দেখেন, দ্যাট ইজ আদার কম্পোনেন্ট অফ ইকুইটি। এই অ্যামাউন্টটাই যাবে আমার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে, এন্ড এই অ্যামাউন্টটাই হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল liability, that is a subject for amortized table. Okay, that's it. That's the outcome we can get from the step 1. এইটাই আমাকে ফার্স্টে বলছে যে স্প্লিট করতে। তার মানে আমি স্প্লিট করলাম, আমার ডেপ্ট হচ্ছে 9.179 মিলিয়ন এন্ড ইকুইটি হচ্ছে 820,039 ডলার। তো এই 820,000 আমার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি যখন আমরা করি, আমাদের একটু মনে আছে কিনা ফরম্যাটটা? আমাদের এখানে শেয়ার ক্যাপিটাল থাকে, শেয়ার প্রিমিয়াম থাকে, রিভ্যালুয়েশন রিজার্ভ থাকে, রিটেন আর্নিংস থাকে। এটার সাথে এখন আমাকে অ্যাড করতে হবে আদার কম্পোনেন্ট অফ ইকুইটি। এই আদার কম্পোনেন্ট অফ ইকুইটির এই ব্যালেন্সটাই আমার এখানে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি চলে যাবে। দ্যাটস ইট। দ্যাটস দ্য পয়েন্ট উই ক্যান অ্যাকচুয়ালি obtain from step 1. Step 1 এর কাজই হচ্ছে আমাকে স্প্লিট করতে হবে, and this is the concept of present value. আমরা কিভাবে প্রেজেন্ট ভ্যালু করি? ক্যাশ ফ্লো ইনটু ডিসকাউন্টিং ফ্যাক্টর, ক্যাশ ফ্লো ইনটু ডিসকাউন্টিং ফ্যাক্টর, ক্যাশ ফ্লো ইনটু ডিসকাউন্টিং ফ্যাক্টর। এবং আমরা জানি যে প্রতি বছর আমার ইন্টারেস্ট অ্যামাউন্ট সেম থাকবে। ইয়ার 5 এ ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল। খেয়াল করে দেখেন, ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল। So that is how we can get our present value of debt, and আমার nominal value আর প্রেজেন্ট ভ্যালু অফ ডেপ্টের যে ডিফারেন্সটা, এটাকে আমরা বলি আদার কম্পোনেন্ট অফ ইকুইটি, যেটা বেসিক্যালি আমার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির আদার কম্পোনেন্ট অফ ইকুইটি হিসাবে যাবে। এই কাজটুকু যদি হয়ে যায় তাহলে আমাদের মেইন কাজ ডান। নেক্সট যে কাজটা, এটা বেসিক্যালি হচ্ছে আমার জাস্ট নর্মাল ভাবে অ্যামোরটাইজ টেবিলের কাজ। অ্যামোরটাইজ টেবিল আমরা কিভাবে করব? অ্যামোরটাইজ টেবিল আমরা করব হচ্ছে এইটারই ওপেনিং ব্যালেন্স হিসেবে আমরা নিয়ে আসবো। খেয়াল করে দেখেন, এটার ওপেনিং ব্যালেন্স হিসেবে আসবে এই যে। এখন এটার উপর আমার 7% হবে, এন্ড আমার যে কুপন রেটটা, আমি যে পেমেন্টটা করছি, দ্যাট উইল রিমেইন সেম। এই যে আমি যে অ্যামাউন্টটা পে করছি, এন্ড দ্যাটস দ্য ক্লোজিং ব্যালেন্স। এন্ড
পাশাপাশি আপনারা দেখেন স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে কত যাবে এটা আমরা জানি। এই পুরো কলামের অ্যামাউন্ট গুলা প্রতি বছরের ইন্ডিভিজুয়াল অ্যামাউন্ট স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে ফাইন্যান্স কস্ট হিসাবে যাবে। এন্ড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমার কত ডলার যাবে, 9.32 মিলিয়ন। এন্ড এটাকে আপনি যদি আলাদা করেন তাহলে 9.32 এবং 9.475 এই দুইটার যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে আপনি বলবেন হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, আর এই অ্যামাউন্টের বাকি অ্যামাউন্টটাই হচ্ছে আপনার নন কারেন্ট লায়াবিলিটি। জাস্ট এই কাজটুকু আপনাকে হয়তো বা অ্যাডিশনালি করতে হবে ইয়ার ওয়ান এর জন্য, মানে যেহেতু আপনাকে ইয়ার ওয়ান এর কথাটাই বলবে, সো জাস্ট এটাকে আপনি বলবেন হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, ক্লাসিফিকেশন করে এটাকে আপনি বলবেন নন কারেন্ট লায়াবিলিটি ইন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। আর এটাকে আপনি বলবেন হচ্ছে ফাইন্যান্স কস্ট, প্রতি বছরের প্রফিট অ্যান্ড লসের ফাইন্যান্স কস্ট হিসাবে আপনি অ্যামাউন্টটা দেখাবেন। এখন একটা কথা আমি একটু আগে যেটা বলছিলাম যে আপনারা একটা জিনিস একটু কেয়ারফুলি খেয়াল করবেন যে ওরা কিন্তু 5% অলরেডি রেকর্ড করেছে। সো আপনি যেটা দেখবেন এখানে যে আমি অলরেডি 500,000 রেকর্ড করেছি, রাইট? সো 500,000 যদি রেকর্ড করি তাহলে বাকিটুকু আমাকে রেকর্ড করতে হবে। তার মানে প্রতি বছর আমার এই যতটুকু টোটাল ফাইন্যান্স কস্ট, এখান থেকে আমার 5% যেটা আমি অলরেডি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে রেকর্ড করেছি সেটুকু আমাকে বাদ দিতে হবে। দ্যাটস ইট, দ্যাটস দ্য পয়েন্ট। যদি আমাকে এই লাইনটা না বলতো, মানে আমাকে যদি এই লাইনটা আসলে কোনো কারণে না বলতো, তখন আমি পুরো এই অ্যামাউন্টটা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে রেকর্ড করতাম, যেটা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট পুরোটাই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে চলে আসে। সো দ্যাটস দ্য লজিক। আপনি আপনার এক্সামিনার যেভাবে আপনাকে গাইড করবে, আপনাকে এক্সামিনার ঠিক যেভাবে ডিকটেট করবে, আপনি ঠিক সেভাবে আনসারটা করার ট্রাই করবেন। এর বেশি কিছু না, and nothing complicated part। আমি আবারও বলছি, IFRS 9 আমি আপনাদেরকে ফার্স্টে একটা কথা বলেছিলাম, ইটস আ কমপ্লিকেটেড থিং, বাট আই ট্রাইড মাই লেভেল বেস্ট টু কিপ ইট সিম্পল। এন্ড এই সিম্পলিসিটির মধ্যে আমরা যে কোশ্চেন্স গুলো করলাম, প্রত্যেকটা কোশ্চেনই আমরা ডিসকাশনে থিওরিটিক্যাল পার্টটাও ডিসকাশন করেছি, সাইড বাই সাইড আমরা প্রত্যেকটা টপিক কভার করেছি টু ক্যালকুলেট আওয়ার ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি। ওকে, সো দ্যাটস দ্য পার্ট, দ্যাটস অল অ্যাবাউট IFRS 9। আপনাদের হোমওয়ার্ক আমি একটু বলে দেই, IFRS 9 থেকে স্টাডি হাবের যে কোয়েশ্চেন গুলো আছে, এসএসসি স্টাডি হাব, প্লিজ গো থ্রু করবেন এবং এখান থেকে আপনারা কোয়েশ্চেন গুলা করবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন, যদি কোনো চ্যালেঞ্জ থাকে, প্লিজ লেট মি নো। সো নাও ওপেন ফর দ্য কোয়েশ্চেন আর কোয়েরিজ, প্লিজ। ফার্স্টে হচ্ছে আমরা লাস্ট যে কোয়েশ্চেনটা করলাম এটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আস্ক মি। স্যার আমরা এখন এটা যেভাবে করলাম এক্সেল এর মধ্যে, এক্সামেও কি ঠিক এভাবেই প্রেজেন্টেশনটা দিব? হ্যাঁ, অথবা আপনি যদি আরো ডিফারেন্ট ভাবেও দিতে চান, মানে নাও 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 পার্ট ইজ এটার কোয়েশ্চেনটা কোন সেকশনে আসছে। হ্যাঁ, যদি সেকশন সি তে আসে, মানে হচ্ছে কনস্ট্রাকটিভ রেসপন্স কোয়েশ্চেনে আসে, ইউ উইল ডু দ্য ওয়ার্কিং, রাইট? আপনি তো ওয়ার্কিং করবেন। সো যখন ওয়ার্কিং করবেন, ওয়ার্কিং এর কিন্তু কোনো স্পেসিফিক ফরম্যাট ওই রকম থাকে না, মানে আপনি চাইলে আপনার মতো করেও হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। যেমন এটা ডিফারেন্ট ফরম্যাট কি হইতে পারতো, আমি যদি ডিফারেন্ট ফরম্যাটের কথাটা চিন্তা করতাম এখানে, ডিফারেন্ট ফরম্যাট এই যে এইটার ক্ষেত্রেই, এটা তো অনেক ডিটেলসে করলাম আমরা, ঠিক না? এটাকে যদি আমরা ডিফারেন্ট ফরম্যাটে করতে চাইতাম তাহলে আমরা কিভাবে করতাম? 50,000, সরি 500, আমরা এটার সাথেই করি, এই যে এইটা ইনটু অ্যানুইটি ফ্যাক্টর। ওকে, ঠিক আছে, আমাদের 4.1 এটা আমাদের টোটালের এনইটি ফ্যাক্টর হবে না, না শুধু ফার্স্ট ইয়ার? না, টোটালটাই, দাঁড়ান একটা সেকেন্ড। আর ইয়ার 10 মিলিয়ন, রাইট? না, ঠিকই আছে, এই অ্যামাউন্টটাও ঠিকই আছে আমাদের, 10 মিলিয়ন, রাইট? সো 10 মিলিয়ন, এটার ডিসকাউন্ট ফ্যাক্টর হবে হচ্ছে ইয়ার 5 এরটা, ইয়ার 5, এই যে। So আপনি কিন্তু এই সব পুরো অ্যামাউন্টটা না করে কিন্তু জাস্ট এইটুকু করলেও কিন্তু হতো, যেহেতু অ্যানুইটি ফ্যাক্টর দেওয়া ছিল। তার মানে আপনার কিন্তু এত ডিটেলস করা লাগতো না। তখন আপনি কি করতেন, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট ভ্যালু অফ ডেট, আর
প্রসিড হচ্ছে আপনার 10 মিলিয়ন, যেটা আমরা একটু আগেই দেখলাম, এন্ড এইটা মাইনাস এটা প্রেজেন্ট ভ্যালু অফ ডেট, আর হচ্ছে এটা ইকুইটি। এই যে জাস্ট আপনি এতটুকু করলেও কিন্তু হয়ে যেত, দেখেন এতটুকু করলেই কিন্তু আপনার এই পুরো কাজটা হয়ে যেত। তো এটার জন্য কিন্তু আলাদা কোনো মার্ক বেশিও দিবে না কমও দিবে না, বিকজ ওয়ার্কিংটা আপনি যত সিম্পল ভাবে করতে পারেন, দ্যাটস আপ টু ইউ। ওকে, অল্টারনেটিভ আমি একটা পয়েন্ট দেখালাম, এবং এক্সামিনার কিন্তু আপনাকে বলে নাই সব বছরেরটা করতে, আমি আপনাদেরকে সব বছরেরটা দেখাচ্ছি জাস্ট টু মেক শিওর আপনারা, হ্যাঁ, জাস্ট মেক শিওর করতে যে আপনারা সিনটা বুঝেন, সিনারিওটা বুঝেন। শুধু ফার্স্ট ইয়ার একটা করতে বলছে, তার মানে ফার্স্ট ইয়ার মানে শুধু এতটুকু করতে বলছে আমাকে, দ্যাটস ইট। সো এখন আসেন, যদি এটা অবজেক্টিভ টেস্ট কোশ্চেন আসে, অবজেক্টিভ টেস্ট কোশ্চেনে তো আর আপনি পাবেন না, এক্সেল পাবেন না, ঠিক না? না। তখন এটা আপনাকে ক্যালকুলেটরে করে শুধু আপনাকে যে রিকোয়ারমেন্টটা বলবে, যদি আপনাকে বলে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে কত টাকা যাবে, আপনি জাস্ট ওই অ্যামাউন্টটা বসাবেন, এন্ট্রি দিবেন, অথবা অপশন থাকলে আপনি সিলেক্ট করবেন। আপনাকে যদি বলে এটা আলাদা নোট করে শুধু আনসারটা দিয়ে দিব। yes 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 yes, so you don't get complicated, মানে you don't need to make it complicated. So I believe 1 and 2 নাম্বার হ্যাঁ, এত বড় আসবে? বুঝি নাই 1 and 2 বলতে। সেখানে কি 1 বা 2 নাম্বারের জন্য আসতে ও না পারে? না না না, এই এত বড়, আমি তো আবারও বলছি, এত বড় ম্যাথ 1 or 2 এর জন্য আসবে না। যেমন আমি যদি আপনাকে সিম্পল ভাবে বলি, আহ, এই পুরো কোয়েশ্চেনটার যে রিকোয়ারমেন্ট, এটা 3 থেকে 4 মার্কের আসতে পারে শুধু ফার্স্ট ইয়ার, যতটুকু আমি বললাম শুধু ফার্স্ট ইয়ারের জন্য, কনস্ট্রাকটিভ রেসপন্স কোয়েশ্চেনের জন্য। হ্যাঁ, আর স্টেট মানে আপনার ও অবজেক্টিভ টেস্ট কোশ্চেনের জন্য ম্যাক্সিমাম একটা রিকোয়ারমেন্ট বলবে, অথবা ম্যাক্সিমাম দুইটা বলবে, যে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে কত যাবে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কত যাবে। বুঝতে পারছেন? সো এই আপনি যে কোশ্চেন গুলা করতেছেন, মানে আপনার যে কোয়েরি গুলা আছে, এই কোয়েরি গুলা আই বিলিভ আপনি যদি এই স্টাডি হাব থেকে কোয়েশ্চেন প্র্যাকটিসটা স্টার্ট করে দেন আজকে রাতেই, যেহেতু মোটামুটি কনসেপ্টটা গরম গরম আছে, এখন রুটিনটা ভালো করে ভাজতে পারবেন। এন্ড আই বিলিভ যদি আপনারা এখনই একটু রাতেই একটু বসেন, খুব ভালো মতো করে কোয়েশ্চেনটা প্র্যাকটিস করতে পারবেন, এন্ড দেন ইউ উইল গেট আন্ডারস্ট্যান্ড যে আসলে আমি যে কথাগুলো বলছিলাম, আপনি যে কোয়েশ্চেন গুলা করছিলেন, এই যে এখানে টোটাল 7টা কোয়েশ্চেন আছে, দেখেন আপনি যদি কোয়েশ্চেন গুলো স্টার্ট করেন, এই যে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। ওকে, তারপর আপনি যদি যান, এই যে এটা হচ্ছে আপনার ইকুইটি কত হবে, লাইবিলিটি কত হবে। সো দিস ইজ হাউ ইট উইল ওয়ার্ক, দিস ইজ হাউ ইট উইল ওয়ার্ক। সো এখানে কোয়েশ্চেন একটু কম আছে, আপনারা এখান থেকে ফার্স্টে করে পসিবল হলে বিপিপি কিট থেকে একটু কাইন্ডলি যদি সলভ করেন, তাহলে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মোটামুটি ভাবে ভালোই একটা আন্ডারস্ট্যান্ডিং হবে আই বিলিভ। যেহেতু সবগুলো ইলাস্ট্রেশন আমরা করলাম, ইলাস্ট্রেশন মানে তো কনসেপ্ট টেস্ট করা এবং ডিটেলস আন্ডারস্ট্যান্ডিং করা। সো ইলাস্ট্রেশনের পর হোপফুলি আপনাদের পয়েন্ট গুলা ক্লিয়ার হয়ে যাবে যদি একটু স্টাডি হাব থেকে কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করেন। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আই থিঙ্ক আপনাদের আর কোনো কোয়েশ্চেন নাই, যদি থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি। স্যার সবাই বের হয়ে গেছে। ও সরি, আমি শুধু আবরার ফায়ার। ওকে স্যার। ঠিক আছে স্যার, তাহলে থ্যাংক ইউ সো মাচ। তাহলে ইনশাল্লাহ